নমস্কার বন্ধুরা, সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টারের তরফ থেকে আমি সৌরভ বসু। আজকে তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ধৈর্য ধরে, কারণ কতগুলো বিষয় আমরা এখানে আলোচনা করতে চলেছি। তারপরে আজকে আমাদের ক্লাস টপিকে ঢুকবো। তো প্রথম কথা হচ্ছে যে 3টে টপিক আজকে আমরা আলোচনা করব। তার আগে বলে নিই যে যারা এই ভিডিওটা আমাদের ফার্স্ট দেখছো, আজকে প্রথম, তো তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে, যে যাতে করে পরবর্তী যে ভিডিও আসবে সেটা যেন তোমরা অ্যাজ কুইক অ্যাজ পসিবল, আমরা যত তাড়াতাড়ি আপলোড করবো তুমি যেন ভিডিওটা তত তাড়াতাড়ি পেয়ে যাও। আর ভিডিও শেষ পর্যন্ত দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক দেবে এবং শেয়ার করবে। তো যে 3টে প্রশ্ন নিয়ে আমরা আজকে প্রথম আলোচনা করে নেব, সেটা হচ্ছে 1 নম্বর, যে একটা খুশির খবর। এটা আমি সবার সাথে শেয়ার করতে চাই, কারণ হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছে পড়াশোনা করছে তাদের যত চাকরি হয় এবং তাদের যত সুখবর আসে, আনন্দটা আমার সব থেকে বেশি হয়। কারণ একজন চাকরি পেলে তার যে আনন্দ, এখন 10জন চাকরি পেয়েছে সেটার একটা সামেশান আনন্দ, এই আনন্দটা অনেকটা পরিমাণটা বেশি। ঠিক একই রকম একটা ছেলে চাকরি পাচ্ছে না, ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছে, বা তার চাকরি হয়ে গেছে কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট আসছে না, জয়েনিংটা অনেক দিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে যে কোনো কারণে, তাহলে এইটা তার কাছে যতটা দুঃখের সেটা আমারও কিন্তু মনে ততটাই বেদনা দেয়। তো খুশির খবর এই কারণেই বলছি যে এই যে করোনা ভাইরাস পরিস্থিতি বা কোভিড-19-এর জন্য আজকে সব কিছু ব্লকড হয়ে পড়ে রয়েছে। তো তার জন্য কি হয়েছে, 2018-19-এ যে সমস্ত আমাদের ভাই বা বোনেরা এবং একজন সিনিয়র দাদাও আছে আমার কাছে আসতো, তো তারা যে চাকরিটা পেয়েছে, এবং এরকম আরও অনেকেই আছে যারা হয়তো আমাদের কোচিং সেন্টারের সাথে যুক্ত নয়, তো তাদের চাকরিটা হয়ে গিয়ে বন্ধ ছিল পোস্টিংটা। তো দেখা যাচ্ছে যে এই রকম পরিস্থিতিতে তাদের কবে হবে না হবে এই নিয়ে আমাকে অনেকে ফোন টোন করেছে। আমি বলেছি অবশ্যই যে হ্যাঁ দেখ, ধৈর্য ধর, ঠিক হয়ে যাবে, লিস্টে নাম যখন আছে জয়নিং অবশ্যই দেবে। তো পিএইচির আমার কাছে অনেকজন চাকরি পেয়েছে, পিএসসিতে মানে পাবলিক সার্ভিস কমিশনে যে 2018-19-এ পরীক্ষাটা হয়েছে সেখানে অনেকেই চাকরি পেয়েছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টেই পেয়েছে। তো সেটা আমরা কে কোন ডিপার্টমেন্টে আছে কীভাবে আছে সেটা আমরা ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। তো তাদের মধ্যে পিএইচি পোস্টিং দিতে শুরু করেছে, এবং একজন পুরুলিয়া দিয়েছে, একজনকে তোমার মুর্শিদাবাদ দিয়েছে, তো কাউকে দেখা যাচ্ছে যে কাছাকাছি যেমন পান্ডুয়াতেও দিয়েছে। তো এই এই যে পোস্টিং দিচ্ছে এটা একটা পজিটিভ ইন্ডিকেশান। এই জন্যই আমার কাছে খুশির খবর যে ছেলে মেয়েগুলোর এতদিন ধরে চাকরিটা হয়ে আছে, লিস্টে নাম ছিল, তারা জয়েন করতে পারছে এবং এটা আমি খুব খুশি। তো সেই প্রসঙ্গে আমি একটা বলতে চাই, এটা আমাদের কাছে পজিটিভ ইন্ডিকেশান এই কারণে যে আমরা বাড়িতে বসে যারা ভাবছি যে নেক্সট ভ্যাকেন্সি কবে বেরোবে বা আদৌ বেরোবে কিনা, এই নিয়ে একটা মানসিক দ্বন্দ্ব বা দোলাচালের মধ্যে তো সবাই রয়েছি কম বেশি। তো তাদেরকে আমি একটা কথা বলবো যে আমাদের ধরে নাও যে এই যে আজকে গভর্নমেন্টের ঘরে টাকা পয়সা কম ঢুকছে, কারণ সমস্ত কলকারখানা অফিস টফিস সব বন্ধ, ট্যাক্স ফ্যাক্স যা যা পাওয়া যায় মালপত্র বিক্রি হলে হেন তেন সবই বন্ধ। তাহলে গভর্নমেন্টের একদিকে ইনকাম বন্ধ, অন্যদিকে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য খাতে অনেক ব্যয় হচ্ছে। তো এই রকম কন্ডিশনে নতুন ছেলে মেয়েদের তারা নিচ্ছে, এইটা মানে কিন্তু তাদেরকে স্যালারিটাও দিতে হবে গভর্নমেন্টকে মাসের শেষে। তো সেইটা দিচ্ছে এবং দিতে হবে কী কারণে, কারণ মানুষের পরিষেবা দিতে গেলে তো লোক নিয়োগ করতেই হবে। তা আজকের পরিস্থিতিতে দেখা যাচ্ছে হয়তো 4 মাস 6 মাস ভ্যাকেন্সি নাও বেরোতে পারে, আমরা ধরে নিলাম খুব খারাপ যে 2020-তে কোনো ভ্যাকেন্সি বেরোবে না, কিন্তু 2021 সালে যখন ভ্যাকেন্সি বেরোবে তখনকার জন্য যেন আমরা তৈরি থাকতে পারি। তো সেইটাই একটা পজিটিভ ইন্ডিকেশান যে ছেলেদের নিচ্ছে, তা আমরা কিন্তু বাড়িতে রেডি হব। 2 নম্বর হচ্ছে, একজন প্রশ্ন করেছে আমাকে যে 2016-17 যে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে সাকসেসফুল ক্যান্ডিডেটদের নিয়ে, যে তাদের কি বক্তব্য, তাদের কি তারা কিভাবে শেয়ার করবে, মানে শেয়ারটা করবে, মানে অ্যাকচুয়ালি তারা কীভাবে শেয়ার করেছে, যে তারা কীরকম ফেস কাটিয়েছে চাকরি পাওয়ার আগে, তাদের মানসিকতা কেমন ছিল, বারবার হয়নি তারপরে আবার কীভাবে উঠে দাঁড়িয়েছে এবং তারা কীভাবে লড়াই করেছে। তো তাদের এই যে সাকসেসফুল স্টোরিটা তারা শেয়ার করেছে আমাদের সাথে, সেটার ভিডিওটা তোমরা ইউটিউবে অনেকেই দেখে থাকবে। তো এখন 18-19-এ যারা পেয়েছে তাদের নিয়ে ভিডিওটা কবে পাবলিশ হবে এই নিয়ে প্রশ্ন এসছে। তো এটা আমি একটা কথা বলতে চাই যে একটু আগে যেমন বললাম যে এতদিন ধরে ওই ছেলে মেয়েগুলো চাকরি পেয়ে বসে আছে, তাদের জয়েনিং দেয়নি, এই মতো অবস্থায় যদি আমরা ভিডিও করে আপলোড করে দিতাম তো সেই ক্ষেত্রে তাদের পক্ষে খুবই বেদনাদায়ক, কারণ সে চাকরিটা জয়েন করেনি অথচ সে সাকসেসফুল বলে বাকি 5জন দেখছে, এটা আমার মনে হয় ঠিক হতো না। সেই জন্য আমরা ভিডিওগুলো হয়তো একটু ডিলে হয়, তাতে 1 বছর পরে হয়, কিন্তু সেটাই ভালো যে তারা চাকরিটা জয়েন করুক, তারা নিজে মাইনে পাক, তারপরে তাদেরকে নিয়ে যে গেট টুগেদার প্রোগ্রামটা হবে সেইটাতে এসে তখন তারা শেয়ার করবে যে তাদের কি বক্তব্য। তো এখন করোনা ভাইরাস পরিস্থিতিটা একটু নর্মালাইজ হোক, তারা জয়েন করে যাক, তারপরে আমরা অবশ্যই এই ভিডিওটা পাবলিশ করব। আচ্ছা, নেক্সট প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে যে যারা বাড়িতে আমাদের ভাই বোনেরা বসে রয়েছে, তারা চিন্তা করছে যে আমরা এখন রিভিশনটা কীভাবে চালু রাখবো। তো তাদেরকে একটা কথা বলবো আমি এখানে, যে অনেকেরই এই প্রবলেমটা হয় যে দেখা যাচ্ছে 2 বছর 2.5 বছর 3 বছর খাটাখাটনি করছে, খুব খাটছে, সে রিয়েলি খুব ভালোভাবে পড়াশোনা করছে এবং সময় দেয় বাড়িতে, নিঃসন্দেহে সে খুব ভালোভাবে তার আন্তরিকভাবে তার চেষ্টা করছে, কিন্তু তার চাকরি হচ্ছে না। তো এই জায়গাটাতে আমি একটা জায়গা পয়েন্ট আউট করতে চাই, যে কীভাবে পড়বো, কীভাবে রিভিশন দেবো। দেখো, আমি যখন প্রিপারেশান নিয়েছি, আমার যখন চাকরির পরীক্ষা দেওয়ার ফেজে আমি ছিলাম,
সেই সময় আমি একটা মানে শেয়ার করি যে আমি কীভাবে রিভিশন দিতাম। প্রথমে আমার যে সাবজেক্টটার দুর্বলতা আছে, মানে কলেজ লাইফে ভালো পড়া হয়নি, বা দেখা যাচ্ছে পরবর্তী সময়েও এসে চাকরির প্রিপারেশান নিতে গিয়ে যে আমার 12-15টা সাবজেক্টের মধ্যে দেখা যাচ্ছে যে আমার 6-7টা সাবজেক্ট খুব ভালো লাগে, খুব ভালো হয়, এবং হয়তো কলেজেও পড়েছিলাম, তো বারবার সেই সাবজেক্টগুলোই পড়ি যেগুলো উইক পয়েন্ট আছে সেগুলো আমরা ছেড়ে দিই। নাম্বার 1 হচ্ছে সেই পয়েন্টগুলোকে আমাদের ধরতে হবে, যে সাবজেক্টগুলো উইক পয়েন্ট আছে সেগুলোতে আমার 10 দিন 12 দিন 15 দিন সময় দিয়ে সেগুলোকে আগে তুলে ফেলতে হবে। এবার যারা এই কন্ডিশনটাকে পেরিয়ে এরকম জায়গায় রয়েছে যে না, তার 12-15টা সাবজেক্টই ভালোভাবে তোলা আছে, রেডি করেছে, একদম থিওরি পার্ট যা আছে, তার কী কী ফর্মুলাস আছে, তার থেকে কী কী এমসিকিউ আছে, সে সবটা রেডি করে রেখেছে, এখন তার ঘাটতি হয়ে যাচ্ছে, সে সব গুলিয়ে ফেলছে পরীক্ষা হলে গিয়ে। তো তাকে কী করতে হবে, তাকে রিভিশনটা খুব ঘন ঘন করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরে নেওয়া যাক যে আমার একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা আমার একদিন থিওরি পার্ট করতে লাগলো, এমসিকিউ বই আমি 3টে করেছি বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করেছি, সেইগুলো করতে আমার 4 দিন লাগলো। তাহলে এই যে 5টা দিনের মধ্যে একটা সাবজেক্টকে পুরো ফ্রেমওয়ার্ক করে নিতে হবে, মানে আমার যা পড়া ছিল, যা এমসিকিউ করা ছিল, আমি টোটালটা যেন একদম চোখ বুলিয়ে নিতে পারি, এবং সেখান থেকে যা যা কোশ্চেন আসবে বা হুবহু নাও দেয়, আমি সেইগুলোর হেল্প নিয়ে ওই অ্যাপ্লিকেশনটা যেন করতে পারি। এইরকম করে 5 দিনের মধ্যে একটা সাবজেক্টকে যদি আমরা রেডি করে ফেলতে পারি, এবার ধরো আমার 12টা সাবজেক্ট, মানে ফিল্ড সার্ভে, এস্টিমেট, বিল্ডিং মেটেরিয়াল, কনস্ট্রাকশন, কংক্রিট টেকনোলজি, সয়েল মেকানিক্স, এরকম করে ধরো 12টা সাবজেক্ট আছে। এখন এই 12টা সাবজেক্টে 5 দিন করে যদি সময় দিই তাহলে 60 দিন, তাহলে এই যে 2 মাস টাইম, তাহলে 2 মাসে আমার একবার রিভিশন হলো, যেই 2 মাস শেষ এগেন আমি আবার 5 দিন করে করলাম, তাহলে আবার 2 মাসে আমার ওই 12টা সাবজেক্ট আবার রিভিশন হলো। এরপরে কি করব, ওই 1 মাসে 12টা সাবজেক্টকে রিভিশন দেবো, কোনো সাবজেক্টে 2 দিন সময়, কোনো সাবজেক্টে 3 দিন সময়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 5 দিনে যখন একটা সাবজেক্ট করলাম, ততটা পড়াই কি আমি 2 দিনে বা 3 দিনের মধ্যে করতে পারবো? অবশ্যই পারবো না। সেই জন্যই আমরা 5 দিন করে প্রথম 2 মাসে দেখা গেলো একটা 12টা সাবজেক্ট রিভিশন হয়ে গেছে। এটা কাদের বলছি? যারা অলরেডি সবকটা সাবজেক্ট কভার করে ফেলেছে, তাদের রিভিশনের কথা বলছি। তাহলে প্রথম 2 মাসে 12টা সাবজেক্ট, আবার 2 মাসে ওই 12টা সাবজেক্ট রিভিশন, 5 দিন করে। এইরকম করতে করতে দেখা যাবে সে যখনই দুবার এরকম করে নেবে, তার বেসিক জিনিস এবং অনেক অবজেক্টিভ তার মাথায় অলরেডি সবসময় থাকবে। মানে তাকে যদি আমার রাস্তা দিয়ে যাচ্ছে, আমাকে কান ধরে বসিয়ে দিয়ে বলে পরীক্ষা দে, আমি তখন লিখে ফেলতে পারবো, মানে আমি 70-80 তখন করে দিতে পারবো। এইরকম কন্ডিশনটা না থাকলেও আমি 60টা করে দিতে পারবো, তাহলে 60 থেকে আমাকে 75-80-তে যেতে হবে। তাহলে ওই যে 15-20 নাম্বারটা, ওইটার জন্য দেখা যাবে যে কিছু কিছু কোশ্চেন আমার আটকে যায়, কিছু কিছু ডেটা আমি মনে রাখতে পারি না, কিছু কিছু জিনিস বারবার ভুলে যায়, কিছু টেবিল আছে, কিছু ফর্মুলা আছে। সেই জিনিসগুলো যখন আমি 2 মাস করে হয়ে গেল, যখন 1 মাসের মধ্যে সবকটা সাবজেক্ট রিভিশন করছি, এই সাবজেক্ট 2 দিন বা 3 দিনে, তখন টপিকটা অনেক রিডিউস করে যাবে, কমে আসবে। তখন দেখা যাবে যে 2 দিন 3 দিনে একটা সাবজেক্ট রিভিশন হচ্ছে। এবার 1 মাসে 12টা হলো, আবার 1 মাসে 12টা হলো। তাহলে এই যে 6 মাস যদি আমরা এইভাবে পড়াশোনা করি, যে প্রথম 2 মাসে 5 দিন করে এক একটা সাবজেক্ট, আবার পরবর্তী 2 মাসেও 5 দিন করে এক একটা সাবজেক্ট, তার পরবর্তী 1 মাসে 2 বা 3 দিন করে, তার পরবর্তী মাসে আবার 2 বা 3 দিন করে, এইভাবে যখনই আমি 6 মাস পড়ে ফেলবো, তারপরে এই ব্যাপারটা এরকমই ঘটবে যে আমি হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে বললো ভাই পরীক্ষা দিবি এখন, আমি বলে হ্যাঁ দেবো। আর একবার দেখে নিতে হবে, এই মন মানসিকতাটা থেকে বেরিয়ে আসতে হবে। এই কমফর্ট জোনটা থেকে যদি বেরিয়ে যেতে পারি, যারা রিভিশন দিচ্ছি তাদের কাছে কিচ্ছু শক্ত নয়, আমরা সেটা কভার করে ফেলতে পারবো। তো এইটুকুই আমার বলার ছিল যে আজকের এই 3টেই বিষয়। নেক্সট আমরা এখানে চলে যাব যে কনসলিডেশন। আমরা সয়েল মেকানিক্সের এখনো পর্যন্ত 6টা ক্লাস করে ফেলেছি, আজকে আমাদের 7th ক্লাস, আমাদের কনসলিডেশন। তো তোমরা যারা যারা ক্লাস করছো বা যাদের কনসলিডেশনে বুঝতে অসুবিধা আছে, তারা কিছু জিনিস নোট করবে এই কারণে, কারণ কিছু থিওরি আছে, সেই থিওরিগুলো কিন্তু আমি সবই তো বোর্ডে লিখতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো সুতরাং সেই কিছু কিছু জিনিস তোমরা নোট করে নেবে, আমি বলবো। যেমন ফার্স্টেই চলে যাব যে কনসলিডেশন বলতে কি বোঝায়। দেখো কনসলিডেশন বলতে কি বোঝায়, এইটা আমরা ফার্স্ট তেজাগির ব্যাখ্যাটা পড়ে। তো তোমরা যারা নোট করা তারা একটু নোট করবে, আমি বলছি যে বলছে এভরি প্রসেস ইনভলভিং এ ডিক্রিজ ইন ওয়াটার কন্টেন্ট of a saturated soil without replacement of water by air is called a process of consolidation. আরেকবার বলি, বলছে every process involving a decrease in the volume of a decrease in the water content, তার মানে ওয়াটার কন্টেন্ট ডিক্রিজ হচ্ছে। কি করে হচ্ছে? একটা স্যাচুরেটেড সয়েল থেকে ওয়াটার কন্টেন্ট ডিক্রিজ করছে, কমছে। যে কোনো প্রসেসে একটা স্যাচুরেটেড সয়েল থেকে ওয়াটার কন্টেন্ট কমছে বাই এক্সপালশন অফ ওয়াটার, কিন্তু ওই যে ভয়েড থেকে ওয়াটারটা বেরিয়ে গেল, তার পরিবর্তে যেন ওই ভয়েডের মধ্যে এয়ার ঢুকে না যায়, তবেই সেটাকে প্রসেস অফ কনসলিডেশন বলা যাবে। এটাই তেজাগি বলছেন। কেন এটা বলছেন যে ওয়াটার বেরোবে, তার বদলে এয়ার যেন ঢুকে না যায়, কেন বললেন? কারণ তোমরা একটা জিনিস ভেবে দেখো যে আমি একটা সয়েল স্যাম্পেল একটা ফিল্ড থেকে কালেক্ট করে নিয়েছি, একটা মন্ড করেছি, আমি একটা পার্টিকুলার ওয়াটার কন্টেন্ট দিয়ে স্যাচুরেট করে দিয়েছি, যতটা তার লাগতো সেটা দিয়ে স্যাচুরেট করেছি। এইবার এই স্যাচুরেটেড সয়েল স্যাম্পেলটাকে আমি ছাদে নিয়ে গিয়ে যদি রেখে দিই, এবার 1 দিন 2 দিন 3 দিন খুব রোদ হচ্ছে,
তাহলে কি হবে, ওই স্যাম্পেলটা থেকে আস্তে 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 ময়েশ্চার কন্টেন্ট ডিক্রিজ করতে থাকছে। তাহলে এখানেও কিন্তু ময়েশ্চার কন্টেন্ট ডিক্রিজ হচ্ছে, স্যাচুরেটেড সয়েল স্যাম্পেল, ময়েশ্চার কন্টেন্ট ডিক্রিজ হচ্ছে, কিন্তু ওই যে ময়েশ্চারটা বেরিয়ে যাচ্ছে বা ওয়াটারটা রিলিজ হয়ে যাচ্ছে তার বদলে ভয়েড ভলিউমের মধ্যে এয়ারটা কিন্তু এন্টার করে যাচ্ছে। সুতরাং এইটাকে কিন্তু আমরা কনসলিডেশন বলতে পারবো না। সেই জন্য বলা হচ্ছে যে স্যাচুরেটেড সয়েল স্যাম্পেল থেকে যে প্রসেসে ওয়াটার কন্টেন্ট রিডিউস হবে কিন্তু তার পরিবর্তে এয়ার ঢুকে যাবে না, সেই প্রসেসটাকে আমরা প্রসেস অফ কনসলিডেশন বলব। যেমন প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল বলি, মিষ্টির দোকানে বালতি করে ছানা দিয়ে গেছে কাপড়ে বেঁধে, একটা পাটাতন, তার উপরে ওই কাপড়ে বাঁধা ছানাটাকে রেখেছি, তার উপরে একটা পাটা চাপানো হয়, তার উপরে অনেক বাটখারা বা লোডিং করে দেওয়া হয়েছে। এবার দেখা যাচ্ছে যে সেই প্রেসারে আস্তে 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 ওয়াটারটা এক্সপাল করে যাচ্ছে, পরিবর্তে কোনো হাওয়া ঢুকে যাচ্ছে না, এয়ার ঢুকে যাচ্ছে না। তো দ্যাট ইজ অলসো এ প্রসেস অফ কনসলিডেশন, একটা খুব ইজি এক্সাম্পল, কারণ এটা চোখের সামনে আমরা দেখতে পাই। নেক্সট আমরা পড়বো যেটা একটু নোট করে নেবে, যে ডিউরিং কনসলিডেশন পোর ওয়াটার অর বলতে পারি ওয়াটার ইন দ্য ভয়েড, মানে ভয়েডের মধ্যে যে ওয়াটারটা রয়েছে স্যাচুরেটেড সয়েল, ডিউরিং কনসলিডেশন পোর ওয়াটার or the water in the voids of a saturated clay soils get squeezed out, hyphen দেবে, reducing the volume of the soil, hyphen দেবে, hence causing settlement called as consolidation settlement। তাহলে কি বলা হচ্ছে, যে এই যে পোর ওয়াটার বা ভয়েডের মধ্যে যে ওয়াটারটা ছিল একটা স্যাচুরেটেড সয়েলের মধ্যে বা বলা ভালো ক্লের মধ্যে, সেইটা প্রেসারের দরুন কি হচ্ছে, স্কুইজড আউট হয়ে যাচ্ছে, বেরিয়ে আসছে। তাতে করে কি হবে, ভলিউমটা ডিক্রিজ করে যাবে স্যাম্পেলটা, এবং যদি ভলিউম ডিক্রিজ করে তাহলে কি হবে, এই যে বললাম একটু আগে ছানার গল্পটা বললাম, যে এরকম থিকনেস ছিল কাপড়ে বাঁধা অবস্থায়, তার উপরে পাটা দিয়ে যখন লোড চাপিয়েছি, ঘন্টাখানেক পর ঘন্টা দুয়েক পরে কি দেখবো, যে সেটা সেটেলমেন্ট হয়ে গেছে, উপরের পাটাটা যেখানে ছিল তার থেকে নেমে এসছে উইথ অ্যাবভ লোড, নেমে সেটেলমেন্ট হবে। কী করে হলো, ভলিউম কমলো, কী করে ভলিউম কমলো, ওয়াটারটা স্কুইজ আউট হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের পয়েন্ট। নেক্সট এখানে দুটো পয়েন্ট করবে, দুটো পয়েন্ট মানে সেকেন্ড পয়েন্ট আমরা এখানে লিখবো যে কনসলিডেশন একদিকে হচ্ছে ক্লেতে কীরকম হবে, দু নম্বর হচ্ছে স্যান্ডে কীরকম হবে। অর্থাৎ ক্লে স্যান্ডের বদলে গ্র্যাভেল হতে পারে, মানে একটা হচ্ছে ফাইন, খুব ফাইন গ্রেনস, যেখানে পারমিয়েবিলিটি কীরকম, এখানে পারমিয়েবিলিটি কীরকম, মানে এটা হাইলি ইমপারমিয়েবল, হাইলি ইমপারমিয়েবল। এটা কীরকম, এটা হাইলি পারমিয়েবল। এইটা কনসলিডেশন এই দু ধরনের স্যাম্পেলের উপর কীরকম হতে পারে সেটা আমরা দেখে নেব। দেখলেই বুঝে যাবো যে কনসলিডেশন টার্মসটা অ্যাকচুয়ালি ক্লের জন্য অ্যাপ্লিকেবল কেন হচ্ছে, কেন স্যান্ডের জন্য অ্যাপ্লিকেবল হবে না। ধরুন ওই ঘরটার মধ্যে ভর্তি জল আছে, এখন সমস্ত জানলা দরজা বন্ধ, এইরকম কন্ডিশনে যদি দেখা যায় যে ওয়ালগুলো এবং ফ্লোর সিলিং সব একে অপরের দিকে আগিয়ে আসছে, তাহলে এই ঘরের মধ্যে যে ওয়াটারটা ছিল সেটা কম্প্রেস হতে চাইবে, কিন্তু অ্যাকচুয়ালি তো সয়েল গ্রেনস এবং ওয়াটার ইনকম্প্রেসেবল, এটা আমরা আগে পড়েছি যে সয়েল মেকানিক্স, এইটাই আমরা অ্যাজাম্পশন করেছি। তাহলে ওয়াটারটা ইনকম্প্রেসেবল হওয়ার জন্য কি হবে, যেই এইভাবে আমরা কম্প্রেস করে দিয়েছি, তখন এই দরজার নিচ দিয়ে জানলার ফাঁক দিয়ে যেটুকু গ্যাপ পাচ্ছে সেখান দিয়ে কী হবে, বেরোতে চাইবে জল, কিন্তু এই একটা ভর্তি ঘর জলের তুলনায় ওই গ্যাপগুলো খুবই কম, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে পারমিয়েবিলিটিটা খুবই কম। তাহলে যদি এগুলো এগিয়ে আসে তখন এই ওয়াটারটা কীরকম হবে, প্রেসারাইজড হবে। তাহলে এই ঘরটা যদি একটা ভয়েড ধরি, তাহলে এই ভয়েডের মধ্যে যে ওয়াটারটা রয়েছে এইটাকে আমরা বলছি পোর ওয়াটার, ওয়াটার ইন দ্য ভয়েড, এটা বলছি পোর ওয়াটার। তাহলে এই পোর ওয়াটারের উপর প্রেসার ডেভেলপড হবে, তাহলে সেটা কি বলছি যে পোর প্রেসারটা ডেভেলপ হবে, কখন হবে, ইমপারমিয়েবল, জানলা দরজা সব বন্ধ, হাইলি ইমপারমিয়েবল। তাহলে হাইলি ইমপারমিয়েবল ক্লের ক্ষেত্রে যখন হচ্ছে, তাহলে এখানে আমার কি হচ্ছে, হাইলি ইমপারমিয়েবল হওয়ার জন্য পোর প্রেসার ডেভেলপ করবে, পোর প্রেসার ডেভেলপ। এটা যদি স্যান্ডে হতো তাহলে কি হতো, এবার ধরুন স্যান্ডের ক্ষেত্রে কীরকম, বালিতে আমরা জল দেখেছি, উপরে জল দিলে কী হবে, ইমিডিয়েট নেমে যাবে, কারণ কি হাইলি পারমিয়েবল। এখন এই ঘরটার মধ্যে জল আছে, এগেন ওয়াল এগিয়ে আসছে এইভাবে, ফ্লোর অ্যান্ড সিলিং এইভাবে এগিয়ে আসছে, তাহলে এই ওয়াটারটাকে কম্প্রেস করতে চাইছে। যে মুহূর্তে এটা এগোতে শুরু করলো সেই মুহূর্তে আমি জানলা দরজাগুলো দেখা গেল ওপেন, কোনো শাটার নেই, তাহলে কি হবে, যেই প্রেসার ডেভেলপ করবে ইমিডিয়েট ড্রেন্ড হয়ে যাবে, তাহলে পোর প্রেসার এখানে যে ওয়াটারটা ছিল তার উপর প্রেসার বিল্ড হওয়ার টাইমই পাবে না, যখনই প্রেসার অ্যাপ্লাই হবে ইমিডিয়েট ড্রেন্ড হয়ে যাবে। তাহলে এখানে কি বলবো, যেখানে পোর প্রেসার cannot be developed। এখানে
এখানে প্রফেসর ডেভেলপ করতে পারছে না, এটা আমরা দেখেছি। ধরো আমি সমুদ্রে বেড়াতে গেছি, এখন সমুদ্রে যে জায়গাটায় জল আসছে চলে যাচ্ছে সেই জায়গায় আমি এখন হেঁটে বেড়াচ্ছি, তাহলে যখনই আমি পা দিচ্ছি সেই জায়গাটা প্রেসারে তার চারিদিকটা অনেকটা জায়গা মনে হয় ড্রাই হয়ে গেল, যে আমি পাটা তুলে নেবো আবার মনে হবে স্যাচুরেট হয়ে গেল, আবার পা দেবো মনে হবে ড্রাই হয়ে গেল। তাহলে এই যে ব্যাপারটা ঘটছে এটা কিন্তু আমার প্রেসারটা যেই করলো পোর প্রেসারটা রিলিজ করে যাচ্ছে ইমিডিয়েট, কারণ হাইলি পারমিয়েবল ছিল। এইটা বোঝার সাথে সাথে এবার আমাদের বোঝা যাবে যে তার মানে কি হলো, যখন এখানে এটা হাইলি ইমপারমিয়েবল এটা হাইলি পারমিয়েবল, পোর প্রেসার এখানে ডেভেলপ করতে পারছে সেই জন্য, কারণ এখানে ড্রেনেজটা ইমিডিয়েট হচ্ছে না আর এখানে ড্রেনেজটা ইমিডিয়েট। এই পয়েন্টটা আমাদের এখানে যোগ করতে পারি যে পোর প্রেসার ডেভেলপড কেন, কারণ হচ্ছে এখানে ড্রেনেজ নট অ্যাভেলেবেল ইমিডিয়েটলি। কিন্তু এখানে কি হবে, এখানে ড্রেনেজটা অ্যাভেলেবেল ইমিডিয়েট, সুতরাং প্রেসার পড়ার সাথে সাথেই ওয়াটারটা রিলিজ করে যাচ্ছে। তাহলে কনসলিডেশন টার্মসটা অ্যাকচুয়ালি ক্লের জন্য কেন আমরা বলছি, যে যদি আমরা স্যান্ডের মধ্যে যদি জল থাকেও প্রেসার পড়ার সাথে সাথে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা লং টার্মে হবে না। যেমন ধরো আমরা স্যান্ড ফিল করছি, আমরা মেঝেতে ধরো সবারই বাড়িতে ফ্লোরিং করেছি, ফ্লোরে আমরা বিল্ডিং তৈরি করার সময় যখন ফ্লোরিং করি তখন আমরা ফ্লোরিংয়ে দেখেছি না, ফ্লোরিংয়ে কী করি, স্যান্ড ফিলিং করি না ক্লে ফিল করি, স্যান্ড ফিল করি, ক্লেও তো ফিল করতে পারতাম। এইটাই প্রবলেম হবে কি সেটা দেখা যাক, যখন আমরা মেঝের মধ্যে স্যান্ড ফিল করছি, ওয়াটার দিয়ে সাবমার্জ করছি, ভাইব্রেটর দিচ্ছি বা বাঁশ শাবল নিয়ে টেম্পিং করছি, দিয়ে অ্যাকচুয়ালি কী করা হচ্ছে, যা যা এয়ার ভয়েস ছিল সেগুলো রিলিজ হয়ে যাচ্ছে, সেটেলড হচ্ছে। পরের দিন সকালে আমরা দেখতে পাবো যে জলটা ড্রেন্ড আউট হয়ে গেছে, এবং জলটা ড্রেন্ড আউট হওয়ার ফলে ওখানে পরবর্তী সময় আর সেটেলমেন্ট হওয়ার চান্সটা থাকবে না, সেই জন্য এটা পরে বসে গিয়ে ক্র্যাক হওয়ার চান্সটা থাকবে না। কিন্তু যদি আমরা এখানে ক্লে দিয়ে ফিল করতাম, যদি ক্লে দিয়ে ফিল করতাম তাহলে কি প্রবলেম হতো, ক্লে দিয়ে ফিল করে রাখলাম, ক্লের মধ্যে ওয়াটার রয়ে গেল, উপরে এবার সোলিং করেছি, পিসিসি করেছি, ফ্লোরিং করে ফিনিশ করে দিয়েছি, এই লোডটা এবার ক্লের উপরে পড়েছে, ধীরে 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 ক্লের মধ্যে থেকে ওয়াটারটা রিলিজ হবে খুব ধীরে ধীরে। এবার দেখা যাচ্ছে 5-6 বছর পর দেখা যাবে যে ওয়ালের ভিতরে চারিদিকে এই মেঝের মানে দেওয়ালের সাথে ঠিক মেঝের যে জাংশন মানে ফ্লোর টু ওয়ালের যে জাংশন, সেখানে ফ্লোরের মধ্যে ছোটো 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 হেয়ার ক্র্যাকের মতন দেখা যাবে কন্টিনিউয়াস। তো এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, ফ্লোরটা সেটেলড হয়ে যাচ্ছে। তো এই কনসলিডেশন সেটেলমেন্টটা ক্লের ক্ষেত্রে লং টার্মস আর এখানে স্যান্ডের ক্ষেত্রে খুব ইমিডিয়েট হয়ে যায়, সেই জন্যই কনসলিডেশনটা অ্যাকচুয়ালি স্যান্ডের জন্য খাটবে না, এটা আমরা ক্লের জন্য করবো। তো এখানে পয়েন্টটা আমরা বলবো যে যারা নোট করতে চাইছো তারা একটু নোট করে নাও, লিখে নেবে ফর ক্লেই সয়েলস, বলছে হুইচ আর হাইলি ইমপারমিয়েবল, পোর প্রেসার ইজ বিল্ট আপ when stress increases, stop, no immediate pore water draining away, stop, it will take much longer time for pore water expulsion, stop দেবে। then লিখবে the pore pressure will disappear over a long period, stop দিয়ে লিখবে consolidation occurs long after elastic settlement। আচ্ছা ইলাস্টিক সেটেলমেন্টটা কি একটু পরে যাচ্ছে। নেক্সট লিখবে ফর স্যান্ডি সয়েল, স্যান্ডি সয়েলে কি লিখবো আমরা, যে হুইচ আর হাইলি পারমিয়েবল, নো পোর প্রেসার বিল্ট আপ when stress increases, stop, the pore water drained away immediately, stop, elastic settlement and consolidation occurs simultaneously, elastic settlement এবং consolidation একই সাথে ঘটে যাচ্ছে। ওকে, নেক্সট থার্ড পয়েন্টে আমরা যাব ডিফারেন্স বিটুইন কম্প্যাকশন অ্যান্ড কনসলিডেশন। কম্প্যাকশন কনসলিডেশন মানে এর আগের ক্লাসে 6 নম্বর ক্লাসটায় আমরা কম্প্যাকশন পড়ে ফেলেছি। কম্প্যাকশন পড়তে গিয়ে আমাদের ওখানে কি কি পড়া হয়েছে, কম্প্যাকশন কোথায় দেখেছি আমরা, এক্সাম্পলে বলেছি যে আমরা রাস্তা তৈরি করছি, হাইওয়ে এমব্যাঙ্কমেন্ট হচ্ছে, তো সেখানে আমরা কম্প্যাক্ট করি। বাড়ি তৈরি করতে গিয়ে অনেকে দেখেছি যে হ্যাঁ ঠিক আছে সামনে গলির রাস্তা, বাড়ি থেকে দেখা যাচ্ছে আমাদের প্লাস্টার ছাড়ানো কিছু রাবিশ বেরিয়েছে, ছোটো ইটের টুকরো আছে, সেগুলো আমরা ফেলে দিয়ে দুর্মুষ করছি, তাহলে এটাও একটা কম্প্যাকশনের এক্সাম্পল। তো এইভাবে আমরা কম্প্যাকশন করি। কনসলিডেশন কিন্তু অ্যাকচুয়ালি আমরা চোখে দেখি না, কনসলিডেশনটা কিন্তু আমাদের চোখের আড়ালে ঘটে। চলে আসা যাক কম্প্যাকশন কনসলিডেশনের ডিফারেন্স। 3 নম্বর পয়েন্ট আজকের কম্প্যাকশন, এদিকে আমরা লিখবো কনসলিডেশন, লেখাই আছে আর লিখছি না। ফার্স্ট পয়েন্ট কি হবে, কম্প্যাকশনটা কখন হবে, কম্প্যাকশনটা হচ্ছে আমাদের পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল। আর এটা কোথাও, এটা কখন হবে, এটা হচ্ছে ফুললি স্যাচুরেটেড সয়েল। পার্সিয়ালি, TIALLY, পার্সিয়ালি নাকি বানান ভুল লিখলাম।
দু নম্বর হচ্ছে এক্সপালশন অফ এয়ার, এখানে এক্সপালশন অফ ওয়াটার। 3 নম্বর পয়েন্ট কি? ঠিক আছে, LLY, হ্যাঁ আমি স্পেলিংটা ভুল লিখেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল কম্প্যাকশনে কি বলছি? পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল, কারণ আমরা কম্প্যাকশনে এটাই পড়েছি যে যখন আমরা লোড অ্যাপ্লাই করছি, কীরকম ধরনের লোড না ইনস্ট্যান্টেনিয়াস, অ্যান্ড ভেরিয়াস টাইপ অফ লোড। যখনই আমরা লোড অ্যাপ্লাই করছি কীরকমভাবে, হ্যামারিং করে, টেম্পিং করে, ভাইব্রেটর দিয়ে বা ভাইব্রেশনের মধ্যে দিয়ে, ইম্প্যাক্ট দিয়ে, যেভাবেই হোক, তাতে করে পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল থেকে এক্সপালস করছে এয়ার, দিয়ে কি হচ্ছে ভলিউম ডিক্রিজ করছে। ভলিউম ডিক্রিজ এখানে করছে মানে কি বুঝবো, যে ডেনসিটি ইনক্রিজ করছে। তো ডেনসিটি ইনক্রিজ করবে, এখানে একটা কথা বলে রাখি, ধরে নাও আমার কম্প্যাকশনে বলেছে আগের দিন যে এই যে আমরা লাইট ওয়েট কম্প্যাকশন বা হেভি ওয়েট কম্প্যাকশন পড়েছি বা স্ট্যান্ডার্ড পোক্টর টেস্টের সাথে মডিফাইড পোক্টর টেস্ট পড়েছি, তো সেখানে কিন্তু ওএমসি একটা পার্টিকুলার ময়েশ্চার কন্টেন্ট যেখানে ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি পেয়েছি সেটা আমরা জানি, তো একটা পার্টিকুলার ওয়াটার কন্টেন্ট একটা ডেনসিটি পাচ্ছি, আবার ওয়াটার কন্টেন্ট চেঞ্জ করছি, ডেনসিটি চেঞ্জ হচ্ছে, এটা আমরা ওখানে দেখেছিলাম। এখন ওই প্রসঙ্গটা আমরা যাবো না, আমরা একটা পার্টিকুলার ওয়াটার কন্টেন্টে বলছি। ধরো আমার কোনো একটা সয়েল স্যাম্পল নিয়ে আসছি, সেখানে ময়েশ্চার কন্টেন্ট 10% রেখেছি, বা ফিল্ড থেকে যে অবস্থায় কালেক্ট করেছি সেখানে যা ময়েশ্চার ছিল তাই আছে, ময়েশ্চার অ্যাড করিনি অ্যাডিশনালি। তারপরেও যদি আমরা সেখানে ইম্প্যাক্ট দিই, তাহলে কী হবে? ভলিউম ছিল এটা ইনিশিয়াল, ইম্প্যাক্ট দেওয়ার ফলে দেখা যাচ্ছে ভলিউম কমে গিয়ে V2 হলো, ইনিশিয়াল ভলিউম V1 থেকে এখন ভলিউম কমে গিয়ে V2 হলো। তাহলে ময়েশ্চার কন্টেন্ট আমি চেঞ্জ করিনি, কিন্তু আমি ইম্প্যাক্ট দিচ্ছি বা আমি হ্যামারিং করছি, তাতে করে কি হচ্ছে? ভলিউম কমে যাচ্ছে। তাহলে আমরা কি জানি? ডেনসিটি ইকুয়াল টু কি জানি? মাস বাই ভলিউম। তাহলে আমি 100 গ্রাম সয়েল স্যাম্পল কালেক্ট করেছিলাম, ভলিউম ছিল V1, তাহলে তখন ρ1 কত ছিল? M1 বাই V1। এখন সেকেন্ড কন্ডিশনে যখন আমি কম্প্যাক্ট করেছি, তখন ওই 100 গ্রাম সয়েলই আছে, তাহলে M1 M2 ডিফারেন্স, M1 সমান M2, তাহলে নেক্সট টাইম ρ2টা কত হয়ে যাবে? M2 বাই V2 হয়ে যাবে। তাহলে হচ্ছে M2 মানে M1 সেম, তার মানে মাসের কোনো পরিবর্তন হলো না, কিন্তু V1 এর তুলনায় V2টা যখনই কমে গেল, তাহলে V2 যদি কমে যায় তাহলে রো সমান M বাই V, তাহলে V2 কমছে, তাহলে ρ2 কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে এটাই বলবো যে উইদাউট চেঞ্জ ইন ময়েশ্চার কন্টেন্ট ড্রাই ডেনসিটি এখানে বেড়ে যাবে। তাহলে আমরা বলবো যে ডিউরিং প্রসেস অফ কম্প্যাকশন, dry density বা density increases without changing moisture content. হ্যাঁ, এখন ময়েশ্চার কন্টেন্ট যদি আবার চেঞ্জ করি, দিয়ে যদি আমি ডেনসিটি দেখি, তাহলে সেখানে তো ডিফারেন্স আসবে, সেটা আলাদা টপিক। কেন এটা লিখলাম? কারণ এটা কনসলিডেশনের সাথে ডিফারেন্সে যাবো, সেটা লিখলেই বোঝা যাবে। তাহলে এখানে চলে যাই আমরা, কি কি ছিল সি পয়েন্ট, এখানে আমরা পড়েছি ইনস্ট্যান্টেনিয়াস এবং ভেরিয়াস টাইপ অফ লোড, এইখানে আমরা লিখবো সাস্টেইন লোড। সাস্টেইন লোড মানে বোঝা যাচ্ছে আমার বিল্ডিংটা যে ফাউন্ডেশন রয়েছে, ফুটিং রয়েছে, সেখানে এই যে দেখা যাচ্ছে রুফ স্ল্যাব টু বিম, বিম টু কলাম, কলাম হয়ে কলাম ফুটিং থেকে আমার সয়েলে স্প্রেড করছে লোডটা। তাহলে এই যে বিল্ডিংটা, এই লোডটা কি রোলারওয়ালার মতন, মানে যে রাস্তা রোল করছিল সেই রোলারটা 2বার 4বার 10বার চালালো, বাড়ি চলে গেল, এরকম লোড নয়। দুরমুস করলাম সারাদিন ধরে, বিকেল হলো বাড়ি চলে গেলাম, এরকম নয়। তাহলে এখানে ছিল ইনস্ট্যান্টেনিয়াস লোড, এখানে লোডটা সাস্টেন, মানে এখানে বহু বছর ধরে বিল্ডিংয়ের লোডটা কনস্ট্যান্টলি রয়ে গেছে, দ্যাট ইজ হচ্ছে সাস্টেন লোড। এখানে কি বললাম? যে ডিউরিং প্রসেস অফ কম্প্যাকশন ডেনসিটি ইনক্রিজেস উইদাউট চেঞ্জিং ময়েশ্চার কন্টেন্ট। এটা মানে বলা ভালো যে যখন আমরা কম্প্যাক্ট করছি, সেখানে যেহেতু এক্সপাল করছে এয়ার, ওয়াটার কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে না, ঠিক আছে? এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে ডিউরিং প্রসেস অফ কনসলিডেশন, এখানে আমরা লিখবো ডিউরিং প্রসেস অফ কনসলিডেশন ডেনসিটি ইনক্রিজেস, এখানেও ডেনসিটি ইনক্রিজ করছে, করছে কি করছে না? আমরা ওই যে ছানার গল্পটা বললাম, যে একটা কাপড়ের মধ্যে দিয়ে গেছে মিষ্টির দোকানে এসে, বালতির মধ্যে করে জল ভর্তি ছিল, বালতিতে তুলে রেখেছি, পাটা দিয়েছি, তার উপরে ছানাটা রেখেছি, পাটা দিয়েছি, লোডিং করেছি। যখন জলটা স্কুইজ আউট হয়ে গেল,
তখন যেটা পেলাম সেটা আগের তুলনায় ডেন্স, তার মানে এখানেও ডেন্সিটি ইনক্রিজ করছে, বাট ওয়াটার কন্টেন্ট কি হচ্ছে, ডিক্রিজ করছে, কারণ স্কুইজ আউট হয়ে যাচ্ছে, ওয়াটার কন্টেন্ট ডিক্রিজেস। ওকে, নেক্সট পয়েন্টে যাবো, অ্যাডমিক্সচারের ব্যাপার। আমরা বলেছি কম্প্যাকশন করার সময় আমি যখন দুর্মুস করছিলাম, আমি তখন যদি একটু বালি একটু সিমেন্ট যদি ছড়িয়ে দিই, তাহলে সেটা আরও ডেন্সিফাই হবে, আরও ইমপারমিয়েবল হয়ে যাবে, কম্প্যাক্ট হবে আরও। তাহলে এখানে অ্যাডমিক্সচার ইউজ করা যেতে পারে, অ্যাডমিক্সচার মে বি ইউজড। এখানে আমরা লিখব যে নো অ্যাডমিক্সচার ইউজড। নো অ্যাডমিক্সচার ইউজ, কারণ এখানে মাটিতে আমার ফাউন্ডেশন যতটা বক্স কাটিং করা করেছি সেখানে আমি ফুটিং করেছি, তার নিচে যে সয়েলটা আছে সেখানে গিয়ে তো আমি কিছু মিক্স করছি না যে যাতে করে সেটেলমেন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য ওখানে অ্যাডমিক্সচারে কোনো ফাংশন নেই। নেক্সট পয়েন্টে যাব, যে এখানে আমরা কম্প্যাকশন আমরা এনি টাইপ অফ সয়েলকে করতে পারি, তাহলে অ্যাপ্লিকেবল টু অল টাইপ অফ সয়েল, অ্যাপ্লিকেবল টু অল টাইপ অফ সয়েল। এখানে কিন্তু আমরা দেখব যে অ্যাপ্লিকেবল টু ক্লেই সয়েল, স্যাচুরেটেড দ্য বডি অ্যান্ড ক্লেই সয়েল। এখানে ফুলি স্যাচুরেটেড লিখেছি সেজন্য লিখছি না, এখানে লিখছি ফর ক্লেই সয়েল, ক্লে সয়েলসের জন্য অ্যাপ্লিকেবল। নেক্সট পয়েন্ট আসছে যে ই ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু জি বাই এসআর, এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। কেন? কারণ এখানে এসআর নট ইকুয়াল টু 1, এসআর নট ইকুয়াল টু 1, কারণ এটা পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল। এখানে আমাদের এই ফর্মুলাটায় কি লিখবো, যে ই ইকুয়াল টু ডাব্লিউ জি, কারণ এসআর ইকুয়াল টু 1 হয়ে যাবে, কারণ এটা ফুললি স্যাচুরেটেডের কেস। তাহলে এখানে লিখবো যে ই ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু জি, যেহেতু এসআর ইকুয়াল টু 1, ডিগ্রি অফ স্যাচুরেশন ওখানে 1, ফুললি স্যাচুরেটেড সয়েল। আচ্ছা, আরও একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে এখানে যেমন লোডটা ইনস্ট্যান্টেনিয়াস, তেমনি কম্প্যাকশন প্রসেসটাও ইনস্ট্যান্টেনিয়াস। দিস ইজ হচ্ছে ইনস্ট্যান্ট বা ইমিডিয়েট প্রসেস। এইটা কিন্তু আমাদের কনসলিডেশন কিন্তু খুব লং টার্ম প্রসেস। একটু আগেই বললাম যে আমার 5-6 বছর পরে দেখা যাচ্ছে যে আমার ক্র্যাকটা ডেভেলপ করেছে। লং টার্ম প্রসেস মানে ইভেন 100 বছর পর্যন্ত কনসলিডেশন চলতে পারে, সেটা টাইপ অফ সয়েল এবং টাইপ অফ স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে। তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের কম্প্যাকশন এবং কনসলিডেশনের ডিফারেন্স। নেক্সট পয়েন্টে আমরা চলবো, সেইটা হচ্ছে আমাদের তেজাগি থিওরি অফ ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন। তেজাগির থিওরি আছে ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশনে, যেটা আমাদের সিলেবাসের মধ্যে ভর্তি। 3 ডাইমেনশনাল কনসলিডেশন আছে, তার একটা ছোট্ট অ্যাপ্লিকেশন আছে, সেটা আমি পরে বলবো। ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশনটাই আমাদের মেনলি পড়তে হয়। তো এইটা যারা যারা পড়ছো তারা নোট করে নেবে, আমি টপিকগুলো এত লিখবো না, আমি বলতে থাকছি একে একে, বুঝিয়ে দিচ্ছি। আজকের 4th পয়েন্ট হবে তেজাগি থিওরি অফ ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন, দিয়ে নিচে লিখবে অ্যাজাম্পশনস। অ্যাজাম্পশন কি কি হবে? প্রথম অ্যাজাম্পশন হচ্ছে দ্য সয়েল ইজ হোমোজিনিয়াস, সয়েল ইজ হোমোজিনিয়াস অ্যান্ড ফুললি স্যাচুরেটেড। ফুললি স্যাচুরেটেড সয়েলের মধ্যেই হবে, এটা আমরা আগেই বলেছি। আদারওয়াইজ ওয়াটার স্কুইজ আউট করার আগে এয়ার স্কুইজ আউট করবে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা কনসলিডেশন বলবো না। কনসলিডেশনের ডেফিনেশনটা কিন্তু প্রথম লাইনটা মনে রাখতে হবে, যে এক্সপালশন অফ ওয়াটার ফ্রম ফুললি স্যাচুরেটেড সয়েল উইদাউট রিপ্লেসড বাই এয়ার। তাহলে হোমোজিনিয়াস হতে হবে এবং ফুললি স্যাচুরেট হতে হবে, এটা হচ্ছে ফার্স্ট অ্যাজাম্পশন। অ্যাজাম্পশনের সেকেন্ড পয়েন্ট লিখবে, বলছে সয়েল পার্টিকেলস অ্যান্ড ওয়াটার আর ইনকম্প্রেসেবল। আগেও বলেছি, আগেও ক্লাসে পড়া হয়েছে এটা, আগের করসপন্ডিং ভিডিওগুলো দেখে থাকলে এটা মনে থাকবে নিশ্চয়ই, যে সয়েল মেকানিক্স আমরা যখন পড়ছি তখন কিন্তু আমরা এটা মনে রাখবো যে সয়েল পার্টিকেলসগুলো, যেগুলো সলিড পার্টিকেলস, সেগুলো অল আর ইনকম্প্রেসেবল। মানে এরকম নয় যে এটা একটা সয়েলের পার্টিকেল, এটা একটা পার্টিকেল, দেখা যাচ্ছে এটা একটা পার্টিকেল, এখন এটাকে প্রেসার দিলাম দিয়ে এগুলো প্রেসারে ছোটো হয়ে গেল, এরকম হবে না। আবার যদি দেখা যায় যে এখানে যে সয়েল পার্টিকেলসগুলো রয়েছে তার মাঝে যে ওয়াটার রয়েছে তাকেও প্রেস করলাম, ওয়াটারটা এতটা ভলিউম ছিল কমে গিয়ে এইটুকু হয়ে গেলে হবে না। তো আমরা ফ্লুইড মেকানিক্সে অলরেডি পড়েছি যে লিকুইড যেগুলো সেগুলো আমরা প্র্যাকটিক্যাল পারপাসে ইনকম্প্রেসেবল ধরবো, গ্যাসিয়াস যে মেটেরিয়ালগুলো তাদেরকেই শুধুমাত্র আমরা কম্প্রেসেবল ধরবো। যদিও প্রত্যেক লিকুইড এবং গ্যাস কম বেশি ইনকম্প্রেসেবল, বাট প্র্যাকটিক্যাল পারপাসে আমাদের ধরে নিতে হবে এখানে যে লিকুইড মানে এখানে সয়েল মেকানিক্সের ক্ষেত্রে ওয়াটার এবং যে সয়েল সলিড এই দুটোই
ইনকম্প্রেসেবল। তাহলে এই দুটো যদি ইনকম্প্রেসেবল হয় তাহলে ভলিউম কমছে কি করে? ভলিউমটা কমছে ওয়াটারটা এক্সপাল করে নিয়ে। ওয়াটারটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে কি হচ্ছে, ভয়েডটা কমে যাচ্ছে, পার্টিকেলসগুলো আরও কাছাকাছি চলে আসছে, তার জন্য ওয়াটারটা এক্সপাল করে যাচ্ছে, দেন ভলিউমটা কমে যাচ্ছে। নেক্সট পয়েন্ট, থার্ড পয়েন্ট লিখবে, দ্য ডিফরমেশন অফ সয়েল ইজ এক্সট্রিমলি ডিউ টু চেঞ্জ ইন ভলিউম। তাহলে সয়েলের ডিফরমেশন যেটা হচ্ছে সেটা কিসের জন্য? ভলিউম চেঞ্জের জন্য। আবার ভলিউম চেঞ্জটা কেন হলো? ওয়াটারটা এক্সপাল করলো বলে। ওকে, 4 নম্বর পয়েন্টে লিখবে, ডার্সি ল ফর দ্য ভেলোসিটি অফ ফ্লো অফ ওয়াটার থ্রু দ্য সয়েল ইজ পারফেক্টলি ভ্যালিড। মানে আমরা পারমিবিলিটিতে যেটা পড়েছি ডার্সিস ল, ভি ভেলোসিটি অফ পার্কুলেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই পড়েছিলাম, ভি ভ্যারিসেস আই, ভি ইকুয়াল টু কে ইন্টু আই। তো সেখান থেকে আমাদের মনে রাখবো যে ডার্সির ওই ফর্মুলা এখানেও ভ্যালিড থাকছে। ফিফথ পয়েন্ট, কোফিসিয়েন্ট অফ পারমিবিলিটি ইজ কনস্ট্যান্ট ডিউরিং কনসলিডেশন। আবার বলি, এটা একটা লিমিটেশন, কারণ এটা একটা অ্যাজাম্পশন। বুঝতেই পারছো, যখন লোডটা পড়েছে, যে ভয়েডটা ছিল ইনিশিয়াল, যত সময় যাবে, যত আস্তে আস্তে সেটেল ডাউন হতে থাকবে, তার মানে এটা ডেন্সিফাই হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু কোফিসিয়েন্ট অফ পারমিবিলিটির চেঞ্জ আসবে, এটা প্র্যাকটিক্যাল। কিন্তু অ্যাজাম্পশনের ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে যে থ্রু আউট দ্য প্রসেস অফ কনসলিডেশন কোফিসিয়েন্ট অফ পারমিবিলিটি কনস্ট্যান্ট। আচ্ছা, 6 পয়েন্ট হচ্ছে, লোড ইজ অ্যাপ্লাইড ইন ওয়ান ডাইরেকশন অনলি and deformation occurs only in the direction of the load application. That is, the soil is restrained against lateral deformation. মানে কি? মানে আমরা ল্যাবরেটরিতে যখন কনসলিডেশন টেস্ট করি তখন আমরা কি করি, একটা কন্টেনার থাকে, ভার্টিক্যালি লোডটা অ্যাপ্লাই করা হয়। তো এবার বুঝে দেখো যে যদি আমার এটা যদি কন্টেনার হয়, এর মধ্যে সয়েল মাস আছে, এই দিক থেকে যদি আমি প্রেসার করি তাহলে কি হবে? এইদিকে তো সয়েলটা বাড়তে পারছে না, এইদিকে বাড়তে পারছে না, তার মানে ল্যাটারালি একে রেস্ট্রেন্ট করে রাখা আছে, আটকে রাখা আছে। তাহলে এই দিক থেকে যখন প্রেসার আসছে তখন এইটা কি হবে, শুধুমাত্র এই থিকনেসেই কমবে, ক্রস সেকশন এরিয়াতে কমা বাড়া হতে পারছে না, ক্রস সেকশন এরিয়াটা অ্যাজ ইট ইজ থাকছে, শুধুমাত্র থিকনেসটাই কমে যাবে। তাহলে এখানে ডিফরমেশনটা হচ্ছে কোন দিকে? যেদিকে লোড অ্যাপ্লাই হয়েছে সেই ডিরেকশানেই ডিফরমেশনটা অনলি হবে, এবং দ্যাট ইজ হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশন হবে। এটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা। নেক্সট পয়েন্টে বলছে যে এক্সেস পোর ওয়াটার ড্রেন্স আউট অনলি ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন। আবার বুঝে থাকবো, এখানে যদি আমার যে সয়েল স্যাম্পলটা ছিল তার মধ্যে আমরা টেস্টটা কীরকম করি, এই দিকে একটা পোড়া স্টোন থাকে, এইদিকে একটা পোড়া স্টোন আছে, এটি কন্টেনার, সলিড কন্টেনার, তার মধ্যে এইদিকে একটা পোড়া স্টোন, এইদিকেও একটা পোড়া স্টোন আছে, মাঝখানে এই পার্টটায় সয়েল আছে। এবার যখন এটাকে, এই সয়েলটা কিন্তু ফুললি স্যাচুরেট, এইবার ফুললি স্যাচুরেটেড সয়েল এবারে যদি প্রেস করি তাহলে এখান থেকে ওয়াটারটা এই পোড়া স্টোন হয়ে আইদার উপরের দিকে বেরোতে পারবে অথবা এখান থেকে নিচের দিকে বেরোতে পারবে। তার মানে এখানে পোর ওয়াটারটার এক্সপালশন হচ্ছে ওই একটাই ডিরেকশানে, দ্যাট ইজ হচ্ছে এক্সেস পোর ওয়াটার ড্রেন্স আউট অনলি ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন। যেহেতু ভার্টিক্যাল ডিরেকশন থেকে লোডটা অ্যাপ্লাই করছে এবং এইদিকেই সেটেলমেন্ট হচ্ছে বা ডিফরমেশন হচ্ছে, এবং এই দিক দিয়ে ভার্টিক্যাল ডিরেকশানে এক্সেস পোর ওয়াটারটা রিলিজ করছে। নেক্সট পয়েন্ট বলছে, দ্য বাউন্ডারি ইজ এ ফ্রি সারফেস অফারিং নো রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ ওয়াটার ফ্রম দ্য সয়েল। তো বাউন্ডারি বলতে এখানে কি, এখানে এই বাউন্ডারি তো কনফাইন বাউন্ডারি, ল্যাটারালির কথা বলছি না, ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন, দ্যাট ইজ হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে যখন ওয়াটারটা বেরোতে চাইছে তখন এখানে পোড়া স্টোন, এখানেও পোড়া স্টোন, অর্থাৎ এই দিকের যে বাউন্ডারি দুটো রয়েছে এরা কিন্তু এই পোর ওয়াটারটাকে রিলিজ হতে গিয়ে কোনো বাধা দিচ্ছে না, কোনো রেজিস্ট্যান্স দিচ্ছে না। সেইটাই বলছে এখানে যে দ্য বাউন্ডারি ইজ এ ফ্রি সারফেস অফারিং নো রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ ওয়াটার ফ্রম দ্য সয়েল। নেক্সট বলা হচ্ছে, দ্য চেঞ্জ ইন থিকনেস অফ দ্য লেয়ার ডিউরিং কনসলিডেশন ইজ ইনসিগনিফিকেন্ট। চেঞ্জ ইন থিকনেস অফ দ্য লেয়ার, এইটার থিকনেসে যে চেঞ্জটা আসবে সেটা কিন্তু ইনসিগনিফিকেন্ট, কারণ খুব কমই হয়। আমার বাড়িটা দেখা গেলো এরকম সেটেলমেন্ট আমাদের হয় কি, যে আমার বাড়ি আছে এরকম, দেখা গেলো 3 তলা বাড়ি করেছি, এমন সেটেলমেন্ট হলো 1 তলা মাটি নিচে ঢুকে যাবে, এরকম সেটেলমেন্ট কেউ কোনোদিন দেখেনি। তো যদি ওরকম সেটেলমেন্ট হতো, সয়েলের যদি তাই ক্যাটাগরি হতো, তাহলে বাড়ি তৈরি হতে হতেই সেটেলমেন্ট হয়ে যেত, ওইরকম হয় না। আমাদের দেখা গেলো 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি এরকম সেটেলমেন্ট হয়, দ্যাট ইজ ইনসিগনিফিকেন্ট। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা সেটা আবার পরবর্তী সময় পড়বো ফাউন্ডেশনে গিয়ে, যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট বা হচ্ছে তোমার টোটাল সেটেলমেন্ট, এই ব্যাপারগুলো কি সেগুলো আবার পরে পড়বো। নেক্সট পয়েন্ট আসছে তোমার লাস্ট পয়েন্ট এটার অ্যাজাম্পশনের, বলছে দ্য টাইম ল্যাগ ইন কনসলিডেশন ইজ এন্টায়ারলি ডিউ টু পারমিবিলিটি অফ সয়েল। এটা তো আমরা বুঝতেই পারছি যে কনসলিডেশন হতে কত সময় লাগবে, মানে এখান থেকে একটা পার্টিকুলার লোডে এখানে স্যাচুরেটেড সয়েল স্যাম্পেলের মধ্যে যেটুকু ওয়াটার এক্সপাল করতে পারতো, এই পার্টিকুলার লোডে যতটা ওয়াটার এখান থেকে এক্সপাল করতে পারতো, সেইটা কিন্তু ডিপেন্ড করছে যে এই সয়েলটার পারমিবিলিটি কেমন তার উপর। কারণ এটা যদি স্যান্ড হতো, সমস্ত জল প্রেসার দেওয়ার আগে নিচে পোড়া স্টোন দিয়ে চুঁয়ে চুঁয়ে পড়ে যেত, প্রেসার দেওয়ার আগেই বেরিয়ে যেত।
তো সুতরাং এখানে এই সয়েল স্যাম্পেলটা কি, তার পারমিবিলিটি কেমন, তার উপরে ডিপেন্ড করছে যে কনসলিডেশন হতে সময় কত লাগবে। তার মানে কি যত ফাইন লেয়ার্স হবে, যত ফাইন এগ্রিগেটসের লেয়ার হবে, ফাইন এগ্রিগেটস মানে এখানে যত ক্লে পার্টিকেল থাকবে এবং ফাইনার পার্টিকেলস হবে, তত ইমপারমিয়েবল হবে এবং ততই বেশি কনসলিডেশনের সময় লেগে যাবে। আর যত বেশি বড় বড় পার্টিকেল হবে তাদের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যাট এ টাইম হবে, একটু আগে বললাম যে স্যান্ডের ক্ষেত্রে ইলাস্টিক সেটেলমেন্ট অ্যান্ড কনসলিডেশন অফার সাইমালটেনিয়াসলি। আচ্ছা, নেক্সট পয়েন্ট যাবো আমরা আজকে। কত নম্বর পয়েন্ট হবে? ফিফথ পয়েন্ট। ফিফথ পয়েন্টে লিখবে যে কনসলিডেশন ইজ ইউজ টু ডিটারমাইন, কনসলিডেশন আমাদের কী কী কাজে ব্যবহার হয়। 1 নম্বর পয়েন্টে লিখবে যে রেট অ্যান্ড অ্যামাউন্ট অফ সেটেলমেন্ট অফ স্ট্রাকচার ফাউন্ডেড অন ক্লে, মানে কি রেটে সেটেলমেন্ট হবে এবং টোটাল কতটা সেটেলমেন্ট হবে, এইটা আমরা এখানে কনসলিডেশন থেকে বের করি। পরে আমরা যাচ্ছি সেটেলমেন্টের ফর্মুলা গিয়ে এটা পড়বো। 2 নম্বর পয়েন্টে লিখবে ডিগ্রি অফ কনসলিডেশন অ্যাট এনি টাইম, যে কোনো সময় ডিগ্রি অফ কনসলিডেশন কত, মানে টোটাল সেটেলমেন্ট হওয়ার কথা ছিল এতটা, এখনো পর্যন্ত হয়েছে এইটুকু, ডিগ্রি অফ কনসলিডেশন পরে পড়ছি। তাহলে দুটো পয়েন্ট গেল। 3rd পয়েন্টে লিখবে কোফিসিয়েন্ট অফ কনসলিডেশন অ্যাট ভেরিয়াস প্রেসার, বিভিন্ন প্রেসারে কোফিসিয়েন্ট অফ কনসলিডেশনের ভ্যালু কী হবে, কী আসবে, সেটা আমরা এখান থেকে ডিটারমাইন করবো। 4 নম্বর লিখবে প্রেসার হাইফেন দিয়ে ভয়েড রেশিও রিলেশনশিপ। 5 নম্বরে লিখবে কম্প্রেশন ইন্ডেক্স অর কম্প্রেসিবিলিটি ইন্ডেক্স। ওকে, তাহলে এই কটা হয়ে যাচ্ছে আমাদের কনসলিডেশন ইজ ইউজ টু ডিটারমাইন কী কী জন্য হতে পারে। নেক্সট 6 পয়েন্টে যাবো, প্রিন্সিপাল অফ কনসলিডেশন। এইটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা বুঝতে হবে, এখান থেকে অনেক প্রবলেম থাকে। অ্যাকচুয়ালি থিওরি পার্টগুলো আমি বোর্ড ওয়ার্ক করছি না, আগেই বললাম, না হলে আরও লেন্দি হবে। 6 নম্বর পয়েন্ট হেডিং করবে প্রিন্সিপাল অফ কনসলিডেশন, হাইফেন দেবে স্প্রিং অ্যানোলজি, স্প্রিং অ্যানোলজি, এখানে হাইফেন দেবে ডেমনস্ট্রেটেড বাই তেজাগি। ওকে, আচ্ছা দেখা যাক তেজাগি বাবু কি ডেমনস্ট্রেট করেছিল ল্যাবরেটরিতে, দেখা যাক। আমরা 4টে ছবি এঁকে নেব। চারটে কন্টেনার, সেম কন্টেনার, 4টে কন্ডিশন, একটাই কন্টেনারে 4টে কন্ডিশন আছে। এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে একটা পিস্টন আছে, এইখানে একটা ভাল্ব আছে, কিন্তু সেই ভাল্বটা এখন ক্লোজ, এখানে এখন কোনো লোড দেওয়া হয়নি। এখানে কি আছে, এখানে স্প্রিং আছে, এখানে দেখা যাচ্ছে এরকম একটা স্প্রিং লাগানো আছে। সেকেন্ড ছবিটাও ফার্স্ট ছবিতে যা আছে সেম টু সেম থাকবে। কি হচ্ছে দেখা যাক। এইখানে আমরা এর ভিতরে কি আছে, এখানে ওয়াটার আছে, এর ভিতরে ওয়াটার আছে। কোনটা কি ইন্ডিকেট করছে আগে বুঝে নিই। এই কন্টেনারটা ফিল্ড উইথ ওয়াটার ইন্ডিকেট করছে একটা ভয়েড, সয়েল মাসের মধ্যে একটা ভয়েডকে ইন্ডিকেট করছে কন্টেনার ফিল্ড উইথ ওয়াটার। ফিল্ড উইথ, টোটাল ফিল্ড উইথ ওয়াটার মানে ভয়েডটা টোটাল ফিল্ড উইথ ওয়াটার, দ্যাট ইজ হচ্ছে স্যাচুরেটেড সয়েল, তারই ভয়েডকে ইন্ডিকেট করছে কন্টেনারটা উইথ ওয়াটার। স্প্রিংটা কাকে ইন্ডিকেট করছে, স্প্রিং ইন্ডিকেট করছে সয়েল গ্রেনসকে। সয়েল গ্রেনস মানে আমরা যদি ছবিটা দেখি এরকম, তাহলে এই যে সয়েল গ্রেনস, এগুলো সয়েল গ্রেনস, আর এখানে রয়েছে আমার ফিল্ড উইথ ওয়াটার। তা এখানে যদি একটা লোড আসে, তাহলে এই লোডটাকে কীরকম ক্যারি করবে, ভিতরে ওয়াটারটা ক্যারি করবে নাকি সয়েল গ্রেনস ক্যারি করবে নাকি দুজনেই ক্যারি করবে, এই কন্ডিশনটাই তেজাগি স্প্রিং অ্যানোলজি দিয়ে ল্যাবরেটরিতে ডেমনস্ট্রেট করেছিলেন, যে ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশনে কি ডেমনস্ট্রেশন সেটা আমরা পড়ছি। তাহলে এখানে স্প্রিংটা ইন্ডিকেট করছে সয়েল গ্রেনসকে, কন্টেনার ফিল্ড উইথ ওয়াটার ইন্ডিকেট করছে ফুললি স্যাচুরেটেড সয়েল স্যাম্পলের ভয়েডকে। ভাল্বটা যেটা রয়েছে, এই ভাল্বটা ইন্ডিকেট করছে ড্রেনেজ পাথকে। মানে কি, যদি দেখা যায় যে আমি ঠিক যেমনভাবে এঁকেছি এইরকমই রয়েছে, তার মানে এখানে ভাল্বটা যেমন বন্ধ, তার মানে এখানে এই জলটা বেরোতে পারছে। এখন যদি আমরা এই জায়গায় এরকম গ্যাপ পাই, তাহলে এখানে প্রেসার যেই পড়লো, যে কোনো দিক থেকে দেখা যাচ্ছে প্রেসার এসছে, তাহলে এই দিকে যদি গ্যাপ পেয়ে যায়, তাহলে কী হবে, জলটা এক্সপাল করে যাবে, এখানে যে ওয়াটারটা ছিল সেটা এক্সপাল করতে পারে। তার মানে ভাল্বটা ওপেন করে দিই যদি, তার মানে আমি বুঝবো যে এখানে ড্রেনেজটা অ্যাভেলেবেল হয়ে গেছে। ড্রেনেজ অ্যাভেলেবেল মানে এবার জলটা বেরিয়ে যেতে পারে। ক্লিয়ার? তাহলে ভাল্বটা ইন্ডিকেট করছে কি, ড্রেনেজ পাথ। এবারে চলে যাবো আমরা পিজোমিটার টিউব লাগাবো। কেন? কারণ এখানে প্রেসার কি আসছে দেখতে হবে। এখানে আমরা একটা পিজোমিটার টিউব লাগিয়েছি। এখন এই পিস্টনের উপর কোনো লোড অ্যাপ্লাই করিনি, তো এটা হচ্ছে আমার ইনিশিয়াল কন্ডিশন বিফোর লোডিং। এখানে লিখে নেবে ইনিশিয়াল কন্ডিশন
বিফোর লোডিং দেখা যাবে যে এই যে এখানে আমরা পিজোমিটারটা লাগিয়েছি, যেহেতু এর উপরে কোনো লোড নেই, তাহলে এখানে জলের প্রেসার কত দূর উঠবে না, এখানে জলের লেভেল যা আছে তাই এই অবধি থাকবে। এই ছবিতে এবার আমরা কি করছি, দেখা যাচ্ছে এখানে আমরা প্রেসার বাড়িয়েছি, আমরা ধরে নিচ্ছি এটাকে ডেল্টা সিগমা বলবো। ডেল্টা সিগমা ইন্ডিকেট করবে নর্মাল স্ট্রেস বা টোটাল স্ট্রেস, এটা একটু লিখে রাখতে হবে। এটা যে আমার লোডটা অ্যাপ্লাই করলাম, এবার যেহেতু ভাল্ব বন্ধ আছে, তাহলে ভাল্ব বন্ধ থাকলে কি হবে, ভিতরের জল কি বেরোতে পারছে? বেরোতে পারছে না। তাহলে ভিতরের জল যদি বেরোতে না পারে, এখানে আবার যদি পিজোমিটার লাগাই, তাহলে কি পিজোমিটারে এখানে যে অবধি জলের লেভেল ছিল সেই অবধি এই টিউবে জল উঠবে? কি হবে, জলের লেভেলটা এইখান থেকে আরো অনেক বেড়ে যাবে। কেন? কারণ একটা জিনিস আমরা এখানে বুঝতে পারছি, এখানে কোনো লোড নেই, এখানে লোডটা চাপিয়েছি পিস্টনের উপর। পিস্টনের উপর এই যে ডেল্টা সিগমা অ্যামাউন্ট লোডটা আসলো, এই লোডটাকে যদি স্প্রিং ক্যারি করতো তাহলে স্প্রিংটা বসে যেত, কিন্তু এখানে দেখা যাচ্ছে স্প্রিং তো বসেনি, এখানে যা ছিল এখানেও তাই আছে। তাহলে এই কন্ডিশনে দেখা যাচ্ছে যে এই ডেল্টা সিগমার লোডটাকে ক্যারি করছে কে? এই ভিতরের ওয়াটারটা ক্যারি করছে। ভিতরে ওয়াটারটা ক্যারি করছে আমরা বুঝবো কি করে? কারণ এখানে পিজোমিটার দিয়েছি, দেখা যাচ্ছে এখানে ওয়াটার প্রেসার ডেভেলপ করে গেছে। তো এইটা কি বলা হচ্ছে যে পোর প্রেসার ডেভেলপ। তো যখন দেখা যাচ্ছে যে এখান থেকে ড্রেনেজ পাত্র অ্যাভেলেবেল নয়, তখন এটার উপর প্রেসার পড়লে কি হবে, এখানে পোর প্রেসারটা ডেভেলপ করে গেছে। এবার থার্ড ছবিতে যাব। থার্ড ছবিতে আমরা গিয়ে কি করব, মানে অ্যাকচুয়ালি এখানে লিখবো যে অ্যাট টাইম টি সমান জিরো, টি সমান জিরো মানে জাস্ট লোডটা চাপিয়েছি সেই কন্ডিশন। এখন এটা লিখবো যে অ্যাট টাইম টি গ্রেটার দ্যান জিরো বাট লেস দ্যান ইনফাইনাইট, অন্তর্বর্তী সময় কি হবে, দেখা যাবে যে এইখানে যেই মাত্র আমরা ভাল্বটাকে ওপেন করে দেবো, মানে এখান থেকে যেই ড্রেনেজ পাথটা পেয়ে যাবে, জলটা যদি বেরিয়ে যায়, তাহলে গ্রেন্সটা ক্লোজার হবে এবং এর উপরে গ্রেন্সটাই লোডটা ক্যারি করবে। যে লোডটা ক্যারি করছিল এই জলটা, সেটা এক্সপাল করে গেলে এখন লোডটা কার উপর ছেড়ে যাবে, সয়েল গ্রেন্সকে ধরতে দিয়ে চলে যাবে। মানে আমার মাথায় একটা লোড আছে, পাশে একজন দাঁড়িয়ে ছিল, আমি বন্ধু বললাম ভাই তুই একটু মাথায় একটু লোডটা রাখবি, আমি একটু আসছি, দিয়ে বলে তাকে দিয়ে আমি কেটে পড়েছি। সেই জন্য পোর ওয়াটার প্রেসারের আরেকটা নাম হচ্ছে নিউট্রাল প্রেসার, কারণ এই পোর ওয়াটারটা একটা সময় যখনই এক্সপাল করে যাবে, এর প্রেসারটা নিউট্রালাইজড হয়ে যাবে। কাকে দিয়ে যাবে? সয়েল গ্রেন্সকে দিয়ে যাবে। সেই জন্য সয়েল গ্রেন্সের উপর যে প্রেসারটা আসবে তার নাম হচ্ছে ইন্টারগ্রানুলার প্রেসার বা হচ্ছে এফেক্টিভ প্রেসার। এই টার্মসগুলো আমরা এখান থেকে মনে রাখবো। তাহলে এখানে কি হচ্ছে দেখা যাক থার্ড পিকচারে, যেই মাত্র ভাল্বটা ওপেন করেছি, তাহলে আমরা এখন ভাল্বটাকে ওপেন দেখাবো। ভাল্বটা এখন খোলা, স্প্রিংটা আমি এখান থেকে নামিয়ে এঁকেছি এই কারণে, কারণ এই লোডটা তো আছে, সেম অ্যামাউন্ট অফ লোড আছে, স্প্রিংটা যার জন্য কি হবে আরো কম্প্রেস হয়ে যাচ্ছে। স্প্রিংটা আবার বসতে শুরু করেছে। কেন স্প্রিংটা বসছে? কারণ এখান থেকে জলটা এক্সপাল করতে শুরু করেছে, জলটা বেরিয়ে যাচ্ছে। লোড আছে, ওই একই লোড আছে, এখানে যা লোড ছিল সেম লোড আছে, ডেল্টা সিগমা, লোডটা একই আছে। এবারে যদি এখান থেকে জলটা যদি বেরিয়ে যেতে থাকে, তাহলে পিজোমিটার টিউবে কি হলো দেখা যাক। পিজোমিটার টিউবে যতক্ষণ জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এই লেভেলে আসবে না। জল বেরোচ্ছে মানে প্রেসার আছে, তার মানে এর মতন কি প্রেসার আছে? না, নেই। এখানে হাইয়েস্ট ছিল, যেই খুলে দিয়েছি জলটা কিছুটা রিলিজ হচ্ছে, তার মানে এখানের থেকে কমবে, কিন্তু এখনো এই অবস্থায় আসেনি। তাহলে দেখা যাবে যে জলের প্রেসার এই লাইনটা যদি আমরা টেনে নিতাম যে এটা কোথায় আসছে, তার থেকে এখন কমছে, ধরে নিচ্ছে এই লেভেলে আছে। ক্লিয়ার? তাহলে ওয়াটার প্রেসার কমছে, তার মানে এখন যখনই ড্রেনেজ অ্যাভেলেবেল হলো, আবার এই গল্পটা দেখবো, যেই মাত্র ড্রেনেজ পেলো, পোর ওয়াটারটা রিলিজ করতে শুরু করেছে, তাহলে এইটা যে প্রেসারটা নিচ্ছিল এতক্ষণ, সেই প্রেসারটা কাকে দিচ্ছে? সয়েল গ্রেন্সকে ট্রান্সফার করছে, কারণ টোটাল লোডটা কিন্তু চেঞ্জ হয়নি, টোটাল প্রেসার বা নর্মাল প্রেসার চেঞ্জ হয়নি। সেই জন্য জলটা যত বেরিয়ে যাচ্ছে তত দেখা যাচ্ছে পোর প্রেসারটা কমে যাচ্ছে, আর স্প্রিংটার উপরে প্রেসার বাড়ছে, দ্যাট ইজ সয়েল গ্রেন্সকে লোডটা ট্রান্সফার করছে। ফোর্থ ফিগারে চলে আসবো, অ্যাট টাইম টি ইকুয়ালস ইনফাইনাইট। অনেক সময় পরে যখন আমরা দেখব, তখন দেখব যে এখানে ভাল্বটা খুলেই আছে, খোলাই আছে ভাল্ব, এর উপরে যে লোডটা ছিল, আচ্ছা এখানে স্প্রিংটা যতটা ছিল, যতটা দাবতে পারতো, বসতে পারতো, ততটাই দেবে গেছে, এর থেকে আর বসবে না। কোন লোডে? ওই ডেল্টা সিগমা লোডে।
ডেল্টা সিগমা লোডে স্প্রিংটা যতটা প্রেসারাইজড হতে পারতো ততটা হয়ে গেছে। যেমন বললাম এখানে জল ছিল, এখান দিয়ে কিন্তু জল বেরোচ্ছিল, এখানেও জল রয়ে গেছে, এই লেভেলে জল রয়ে গেছে, আর জল বেরোচ্ছে না এখন। কখন? টি ইকুয়াল টু ইনফাইনাইট টাইম। এখন যদি পিজোমিটার দিই আবার, এবার বলো দেখি জল কোন লেভেলে আছে। ঠিক একদম প্রথম যে লেভেলটা ছিল, এখানে যদি আমি ভাল্বটা খুলেও রাখতাম তাহলেও এখানে থাকতো, কিন্তু ভাল্বটা লাগিয়ে দিয়ে তার উপরে আমি লোডটাকে চাপিয়েছি। তো এই কন্ডিশনে এসে আমরা বলবো যে কনসলিডেশন কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ প্রথম কন্ডিশনে যেমন ছিল যে যা ওয়াটার লেভেল পিজোমিটার তাই শো করছিল, তার মানে এখানে এক্সেস পোর প্রেসার কিছু ছিল না। লোড চাপানোর সাথে সাথে পোর ওয়াটার প্রেসার ডেভেলপ করলো। সয়েল গ্রেনস তখন কিন্তু কোনো লোড নেয়নি যতক্ষণ ড্রেনেজটা অ্যাভেলেবেল হয়নি। যেই মাত্র ড্রেনেজকে অ্যাভেলেবেল করছি, ওয়াটার এক্সপাল করতে শুরু করলো, পোর প্রেসার ডিক্রিজ করছে, আর এফেক্টিভ প্রেসার বা ইন্টারগ্রানুলার প্রেসার ইনক্রিজ করছে। ফাইনাল যখন কনসলিডেশন কমপ্লিট হলো, তখন দেখা যাচ্ছে টোটাল প্রেসার কনভার্টেড টু এফেক্টিভ প্রেসার বা ইন্টারগ্রানুলার প্রেসার। এখন পোর প্রেসার টোটাল নিউট্রালাইজ হয়ে গেছে, মানে পোর প্রেসার এগেন জিরো হয়ে গেছে। এই প্রসেসটাই আমরা বলছি যে কনসলিডেশন, এটা তেজাগির স্প্রিং অ্যানোলজি। এখানে এইটার সাথে সাথে আমরা ছবিটা একটু দেখে নেব যে স্ট্রেস ডায়াগ্রামে কি চেঞ্জ আসছে। তাই এখানে আমরা লিখব নর্মাল স্ট্রেস বা টোটাল স্ট্রেস, তোমরা লিখে নেবে। সেটাকে আমরা ইন্ডিকেট করছি যে টোটাল স্ট্রেস অর নর্মাল স্ট্রেস। তারপর আমরা লিখব পোর ওয়াটার প্রেসার অর নিউট্রাল প্রেসার, এটাকে ইন্ডিকেট করছি ডেল্টা ইউ। নেক্সট লিখব এফেক্টিভ প্রেসার অর ইন্টার গ্র্যানুলার স্ট্রেস বা প্রেসার, ইন্ডিকেট করব ডেল্টা সিগমা ড্যাশ। কি আসছে দেখা যাক। এখানে আমরা কি নেব, এইদিকে নেব স্ট্রেস ইনক্রিজ আর এইদিকে নেব ডেপথ। ডেপথের সাথে স্ট্রেস ইনক্রিজের ব্যাপারটা কীরকম আমি বলে নিই, এখানে আমি ছোট করেই আঁকছি। ধরে নেওয়া যাক এখানে আমার ডেল্টা সিগমা অ্যামাউন্ট লোড পড়েছে, এটা একটা বালির লেয়ার, তারপরে এটা একটা ক্লে লেয়ার, আবার এখানে আবার দেখা যাচ্ছে একটা স্যান্ড বালির লেয়ার। ওকে, এই হাইটটাকে আমরা বলছি এখানে এইচ, দ্যাট ইজ হচ্ছে থিকনেস অফ ক্লে লেয়ার। যেহেতু আমরা একটু আগে পড়লাম যে উপরে পোড়া স্টোন নিচে পোড়া স্টোন, সেইটাই আমরা ফিল্ডে রিলেট করছি যে ক্লে লেয়ারের উপরেও স্যান্ড লেয়ার নিচেও স্যান্ড লেয়ার, মাঝখানে যদি ক্লে লেয়ার হয় তাহলে এইটাকে আমরা বলি ডবল ড্রেনেজ। ডবল ড্রেনেজ কেন? এইটা যদি আমরা ক্লে লাইনের সেন্টার লাইন ধরি তাহলে এই ওয়াটারটা এখানে কাছাকাছি যে ওয়াটার আছে সেটা তো এই স্যান্ড লেয়ারে চলে যাবে, এর কাছাকাছি যেটা সেটা এই স্যান্ড লেয়ারে যাবে। এখন এই সেন্টার লাইনের যে ওয়াটার মানে ক্লে লেয়ারের যে থিকনেস, তার সেন্টার লাইনের ওয়াটারটা আইদার এই দিকে যেতে পারে অথবা এই দিকে যেতে পারে, এটা যেতে পারে। তার মানে লেন্থ অফ ড্রেনেজ পাথ কত হবে? h/2, কারণ টোটাল থিকনেস h, তাহলে ম্যাক্সিমাম লেন্থ অফ ড্রেনেজ পাথ d সমান কী হবে? h/2। এখন যদি নিচে এইদিকে যদি আমার পুরোটাই স্টোন লেয়ার থাকতো ইমপারভিয়াস, এইদিকে জল আসতে পারবে না, তাহলে তখন কিন্তু এটা সেন্টার লাইনটা ভেবে আমার কাজ নেই, তখন পুরো জলটাই আমার উপরে বেরোতে হবে। তার মানে এই h সমানই হয়ে যেত d, মানে ম্যাক্সিমাম ড্রেনেজ পাথ ইকুয়াল টু হয়ে যেত থিকনেস অফ ক্লে লেয়ার। তো এইখানে আমার এইটার গল্পটা আমি একটু পরে গিয়ে বলছি। তো এখানে আপাতত মনে রাখছি যেটা, যে এই যে নিচের দিকে দেখাচ্ছি, কেন এটা আমরা গ্রাফ কীরকম আঁকি, গ্রাফ এইভাবে আঁকি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তো এখানে ওয়াই অ্যাক্সিসটাকে ডাউনওয়ার্ড এই কারণে নিয়েছি যে যত ডেপথ বাড়ছে তার উপর। তো দেখা যাক এখানে টোটাল স্ট্রেস, এইটা আমাদের এই ছবিতে এই তিনটে ছবিতে কি কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়নি। যদি এখানে 10 কেজি ছিল এখনও 10 কেজি আছে, এখনও 10 কেজি আছে, তাহলে টোটাল স্ট্রেসের যে ফিগার তিনটে হবে এটা আমরা এখানে এঁকে নিচ্ছি। মানে একটা হচ্ছে টি সমান 0 সময় টোটাল স্ট্রেস কি, টি ইনফাইনাইট আর 0 টাইমের অন্তর্বর্তী সময় কি হবে টোটাল স্ট্রেস, সেটা হচ্ছে এই ছবিটা। এবং টোটাল স্ট্রেস টি সমান ইনফাইনাইট টাইমে কি হবে সেইটা হয়ে যাচ্ছে এই ফিগারটা। তাহলে এইখানে আমরা কি লিখছি, এইদিকে হচ্ছে টোটাল স্ট্রেস ইনক্রিজ, তার মানে এইদিকে ডেল্টা সিগমা, এইদিকে হচ্ছে ডেপথ মানে এইচ দেখাচ্ছি। এখন এই এইচটা যদি ধরে নিই আমরা যে এইরকম, তাহলে আমরা এটাকে এইভাবে দেখাচ্ছি যে স্ট্রেস ডায়াগ্রামটা এইরকম আসবে। এটা সবসময় একই থাকছে, এটা কোনো পরিবর্তন নেই। কারণ আমরা ডেল্টা সিগমাকে তিনটে কন্ডিশনে কোথাওই চেঞ্জ করিনি, সেই জন্য এটা হয়ে গেল আমাদের টোটাল প্রেসার। আমি এটা একটা কাজ করি,
একটু ডিমার্ক আলাদা করে দিই। নেক্সট চলে যাবো আমরা পোর প্রেসার। ভালো করে দেখলে বোঝা যাবে এখানে ফার্স্ট কী হয়েছিল, যে এখানে যা ছিল পোর প্রেসার কিছু ছিল না, এখানে পোর প্রেসার ডেভেলপ করে গেছে। তাহলে পোর প্রেসার ডেভেলপ করে গেছে, স্প্রিং কিন্তু লোড যখন ছিল না তার যা হাইট ছিল এখন লোড দেওয়ার পরেও সেম হাইট আছে। তার মানে এফেক্টিভ প্রেসার বা ইন্টারগ্র্যানুলার প্রেসার স্প্রিং দ্বারা ক্যারেড লোড জিরো। তার মানে এফেক্টিভ প্রেসারটা জিরো, তার মানে এটাই থেকে যাবে। যদি আমরা এখানে দেখাই যে ডেল্টা সিগমা ড্যাশ এফেক্টিভ প্রেসার হাইট, তাহলে এখানে কি হবে, কিচ্ছু নেই, মানে শুধু অ্যাক্সিস দুটোই আছে, টোটালটা জিরো। পোর প্রেসারটা তাহলে কি করছে, পোর প্রেসারটাই এই পোর ওয়াটার প্রেসারটাই টোটাল স্ট্রেসটাকে সাপোর্ট করছে, ওয়াটারটাই সাপোর্ট করছে। এত ওয়াটারে গল্প হচ্ছে তো জল তেষ্টা পেয়ে যাচ্ছে মাঝে মাঝে। যাই হোক, পোর প্রেসার এখানে কি হবে দেখা যাক। তাহলে এই টোটাল লোডটাকে কে সাপোর্ট করছে, ওয়াটার। তাহলে এখানে পোর প্রেসারের যদি আমরা ডায়াগ্রাম আঁকি তাহলে এটা এইটার মতনই রয়ে গেল, সেম। তাহলে এখানে দেখবো ডেল্টা ইউ, এখানে লিখবো এইচ। এবার আমরা এইখানে চলে যাব, এইটা পরে আসছে, একবারে লাস্টেরটায় চলে যাই। এখানে গিয়ে কী দেখা যাচ্ছে, এর ঠিক রিভার্স কেস। টোটাল প্রেসার যা ছিল টোটাল প্রেসার সেম আছে, তাহলে এই ছবি সেম। এখানে দেখা যাচ্ছে স্প্রিংটা কোনো লোডই নেয়নি, তাই এফেক্টিভ প্রেসার জিরো। এখানে আবার গিয়ে দেখা যাচ্ছে যেখানে জলের প্রেসার কিছু নেই, ভালভ খোলা আছে তাও এই লেভেল, তার মানে এখানে জল আর কোনো প্রেসার নিচ্ছে না। তার মানে এখানে এফেক্টিভ প্রেসারটা জিরো ছিল ইনিশিয়াল, এখানে ফাইনাল কন্ডিশনে গিয়ে দেখা যাবে কে জিরো হয়ে গেছে, পোর প্রেসারটা জিরো হয়ে গেছে, নিউট্রালাইজ হয়ে গেছে। সেই জন্য আরেকটা নাম বললাম নিউট্রাল প্রেসার। তাহলে এখানে আমরা অ্যাক্সিসগুলো আগে এঁকে নিই, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। ডেল্টা ইউ আর এখানে আমরা লিখে নেব ডেল্টা সিগমা ড্যাশ এইচ যেটা বললাম। তাহলে এখানে গিয়ে দেখতে পাচ্ছি পোর প্রেসার কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। তাহলে এইটা জিরো হয়ে গেল। আচ্ছা, এখন তাহলে এই কন্ডিশনে টি ইকুয়াল টু ইনফাইনাইট কন্ডিশনে এই টোটাল ডেল্টা সিগমা মানে টোটাল প্রেসার বা নর্মাল প্রেসার একে ক্যারি কে করছে, স্প্রিং একা। স্প্রিংকে ইন্ডিকেট করছে কি, একটু আগে বলেছি সয়েল গ্রেনস, তার মানে দ্যাট ইজ এফেক্টিভ প্রেসার। তাহলে এই পিকচারটা আমার এখানে চলে আসছে যে এফেক্টিভ প্রেসার এখন এটা হয়ে গেছে। তার মানে টোটাল ডেল্টা সিগমা এই প্রেসারকে ক্যারি করছে স্প্রিং অ্যালোন। সুতরাং এফেক্টিভ প্রেসার এখন ইকুয়াল টু টোটাল প্রেসার, পোর ওয়াটার প্রেসার জিরো। তাহলে এই কন্ডিশনে কি পেলাম দেখা যাক। তো সম্পর্কটা কি, মেন ফর্মুলাটা কি? মেন ফর্মুলাটা হচ্ছে টোটাল প্রেসার মানে ডেল্টা সিগমা বা নর্মাল প্রেসার ইকুয়াল টু এই দুটোর যোগফল, ডেল্টা ইউ প্লাস ডেল্টা সিগমা ড্যাশ। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তার মানে টোটাল যে প্রেসারটা আমরা বাইরে থেকে অ্যাপ্লাই করেছি সেটা দুজন মিলে ক্যারি করছে, কিছুটা ক্যারি করছে পোর ওয়াটার, কিছুটা ক্যারি করছে সয়েল গ্রেনস। কখন কোনটা সেটাই আমরা এখানে চারটা বানাচ্ছি। এই কন্ডিশনে তাহলে কি দেখা যাচ্ছে, টি সমান জিরো যখন, তখন এফেক্টিভ প্রেসার কত, জিরো, কারণ স্প্রিং কোনো লোড ক্যারি করেনি। তাহলে এখন টোটাল প্রেসার ইকুয়াল টু পোর ওয়াটার প্রেসার। তাহলে টি সমান জিরো এই সময় যেহেতু সিগমা ড্যাশ ইকুয়াল টু জিরো, অতএব কি হয়ে গেল রিলেশনটা এখানে, যে সিগমা ড্যাশ ইকুয়াল টু সিগমা ইউ। কখন, ইনিশিয়াল টাইমে টি সমান জিরো, জাস্ট লোডটা অ্যাপ্লাই করেছি ঠিক সেই কন্ডিশন। এখানে ভার্বটা লাগানো রেখেছি, এটা আমি ভার্বটাকে ওপেনও দেখাতে পারি, কিন্তু জল বেরোনোটা এখনো স্টার্ট হয়নি, এটা বুঝতে হবে। সেই জন্যই আমি এখানে ভার্বটা দেওয়াই রেখেছি। কমপ্লিট। নেক্সট যখন যাচ্ছি এইখানে টি সমান ইনফাইনাইট টাইম, তখন আমাদের দেখা যাচ্ছে কি ইনফাইনাইট টাইম পর ভাল্ব খোলা আছে, কিন্তু এই লোডের দরুন কোনো ওয়াটার আর এক্সপালশন ফার্দার হচ্ছে না, অর্থাৎ এইখানে পোর ওয়াটার প্রেসার নেই। পিজোমিটার সেটা ইন্ডিকেট করছে যে এখানে এক্সেস প্রেসার কিছু নেই।
তাহলে এই টোটাল লোডটা কে ক্যারি করছে? স্প্রিং একা ক্যারি করছে। কিভাবে বুঝলাম? যে স্প্রিংটা যতটা দেবে যাওয়ার সেটা দেবে গেছে। তাহলে এই কন্ডিশনে যদি এখন পোর ওয়াটার প্রেসারটা জিরো হয়ে গেছে, তাহলে কি দেখা যাচ্ছে এখানে? যে টোটাল প্রেসার ইকুয়াল টু হয়ে গেছে এফেক্টিভ প্রেসার। তাহলে এখানে লিখবো যে ডেল্টা ইউ সমান এখন জিরো। তো সুতরাং এই টাইমে কি হচ্ছে এখন? যে ডেল্টা সিগমা ইকুয়াল টু ডেল্টা সিগমা ড্যাশ। ইন্টারমিডিয়েট টাইমটা এবার যদি দেখি আমরা এখানে, তাহলে এখানে বুঝতেই পারছি যে এই লোডটার জরুন, এই লোডটা যেটা চাপানো হয়েছে ডেল্টা সিগমা নর্মাল প্রেসার বা টোটাল প্রেসার, এর তুলনায় স্প্রিংটা একটু দেবেছে, কিন্তু এইটার মতন ফুল দেবে গেছে। এখন ওই অবস্থায় যায়নি, কিন্তু এর থেকে দাবছে, তার মানে এখন লোডটা খানিকটা ক্যারি করছে। আবার এটা বলতে হবে যে পোর ওয়াটার প্রেসার এখানে যা ছিল তার থেকে কমেছে ঠিকই, কিন্তু পোর প্রেসারটা টোটালি নিউট্রালাইজ এখনো হয়নি। তার মানে এখানে এই ফর্মুলাটা আছে, জেনারেল ইকুয়েশন এইটাই ইন্টারমিডিয়েট টাইমে, যে টোটাল প্রেসার ইকুয়াল টু পোর ওয়াটার প্রেসার প্লাস এফেক্টিভ প্রেসার। তাহলে এবার দেখা যাক এই ছবি দুটো কি হয়। এইবার এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে এই যে টোটাল প্রেসার যেটা ছিল, এই ছবিটা খেয়াল করো একবার, আমরা একবার ডবল ড্রেনেজটায় ফিরি। কি বলেছি এখানে? যে আমার কন্ডিশন নিয়েছি, মানে আমরা এখানে ছবিটা আঁকছি ডবল ড্রেনেজ ধরে, দুদিকে স্যান্ড লেয়ার আছে। এইটা হচ্ছে আমার ক্লে লেয়ার, ক্লে লেয়ারের থিকনেস এইচ, ক্যাপিটাল এইচ। এখন ক্লে লেয়ারের সেন্টার লাইন যদি এটা হয়, তাহলে কি হচ্ছে? এইখানে যে লোডটা পড়লো, নিচের দিকে তো সয়েলসের আরও লেয়ার আছে, এখানে আমি বাড়ি তৈরি করেছি, তার লোডটা এসে এর উপরে পড়েছে। এখন যেই লোডটা পড়বে এই ক্লে লেয়ারের মধ্যে যে ওয়াটারটা আছে, ধরে নাও ক্লে লেয়ারে একদম টপমোস্ট লেয়ারে যদি ওয়াটার থাকে, তাহলে এটা ইমিডিয়েট বেরিয়ে যাবে স্যান্ড লেয়ারে। এখানেও যদি থাকে, এটাও এই স্যান্ড লেয়ারে ইমিডিয়েট বেরোবে। তাহলে ফার্স্ট পোর ওয়াটারটা রিলিজ হবে টপ অ্যান্ড বটম মোস্ট লেয়ার থেকে, কিন্তু সেন্টার লাইন থেকে ওয়াটারটা রিলিজ হতে সব থেকে বেশি সময় লাগবে, কারণ একে এতখানি পথ যেতে হবে ক্লের মধ্য দিয়ে, তবে স্যান্ড লেয়ার পাবে, বা এইদিকে এতখানি পথ যেতে হবে তবে সে স্যান্ড লেয়ার পাবে। তাহলে দেখা যাচ্ছে যে সেন্টার লাইনের ওয়াটার পার্টিকেলটা বেরোতে ম্যাক্সিমাম টাইম লাগবে। এটা আমরা ল্যাটারালি জলটা যাবে এটা ধরবো না, কিন্তু যেহেতু ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন করছি, ওয়াটারটা শুধুমাত্র ভার্টিক্যালি রিলিজ হতে পারে, এটা অ্যাজাম্পশনে পড়েছে। তাহলে সেন্টার লাইনের ওয়াটারটা রিলিজ হতে যদি সব থেকে বেশি সময় লাগে, তার মানে পোর ওয়াটারটা ম্যাক্সিমাম ডেভেলপড হয়ে থাকবে এবং অনেক সময় ধরে হয়ে থাকবে সেন্টারে। পোর ওয়াটারটা রিলিজ হতে অনেক সময় লাগে, আর পোর ওয়াটারটা ইমিডিয়েট রিলিজ হবে কোথায়? টপ এবং বটম লেয়ার। সেই জন্য এইখানে যখন আমরা আঁকবো, এইটা যদি আমরা এই বক্সটা করে নিই, মানে যেটা রেক্ট্যাঙ্গুলার শেপে আঁকছিলাম, দেখা যাবে যে এই রকম হয়ে রয়েছে এইটা পোর প্রেসার। তার মানে পোর প্রেসারটা হাইয়েস্ট কোথায় রয়েছে? এই সেন্টারে। এটা যদি টোটাল থিকনেস, এটা যদি আমরা এইচ ধরে নিয়েছি, তাহলে H/2-তে এই জায়গায় হাইয়েস্ট পোর ওয়াটার প্রেসার এখন আছে। আর এখানে যেহেতু স্যান্ড লেয়ার ছিল, এদিকেও যেহেতু এর নিচেও স্যান্ড লেয়ার আছে, এখানে পোর ওয়াটারটা ইমিডিয়েট রিলিজ হয়ে গেছে, যেন পোর প্রেসারটা এখানে জিরো, কিন্তু মাঝখানে হাইয়েস্ট হয়ে আছে। ক্লিয়ার? তাহলে এফেক্টিভ প্রেসারে কি চেঞ্জ আসবে? ঠিক উল্টো। তার মানে এই পোর্শনটা যদি আমরা দেখি, রেক্ট্যাঙ্গুলারের এই বাকি পোর্শনটাকে যদি দেখি, এইটাকে কীরকম করে ফেলবো? মিরর এফেক্টে ফেলবো। মানে এইটাকে জাস্ট ঘুরিয়ে নিচ্ছি, কারণ অ্যাক্সিসটা এদিকে আছে, তো সেই কারণে। তার মানে এইভাবে আছি। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এফেক্টিভ প্রেসারটা হাইয়েস্ট কোথায়? টপ এবং বটমে। মিনিমাম কোথায়? সেন্টার। ব্যাপারটা বোঝাতে পারলো? যেহেতু এই স্যান্ড লেয়ারটার কাছাকাছি টপ অ্যান্ড বটম পোর্শন, পোর ওয়াটারটা ইমিডিয়েট রিলিজ হয়ে গেল। কাকে ধরিয়ে দিয়ে গেল লোডটা? সয়েল গ্রেন্সকে বললো, ভাই তুই ধর, আমি আসছি, বলে কেটে পড়েছে ইমিডিয়েট। এই মাঝখানের একটা ক্লে লেয়ারের যে ওয়াটারটা, সে সয়েল গ্রেন্সকে ওয়েটটা ধরিয়ে দিতে কেটে পড়তে তার বেশি সময় লাগবে। সেই জন্য পোর প্রেসারটা ডেভেলপ ম্যাক্সিমাম হয়ে আছে কোথায়? সেন্টারে। আর তাড়াতাড়ি যেহেতু সাইড থেকে পোর ওয়াটারটা রিলিজ হয়ে গেছে টপ অ্যান্ড বটম থেকে, সেই জন্য এই দুটো এন্ডে পোর প্রেসারটা জিরো হয়ে গেছে, দিয়ে এফেক্টিভ প্রেসারটা এখানে ম্যাক্সিমাম। মানে অলরেডি সয়েলকে ট্রান্সফার করে দিয়েছে লোডটা। তো এইটা হয়ে যাচ্ছে আমার তেজাগির স্প্রিং অ্যানোলজি ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশনে। এটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেশন, এবং এখানে টোটাল প্রেসার, পোর ওয়াটার প্রেসার এবং এফেক্টিভ প্রেসারের রিলেশনশিপ। এবার এই যে কার্ভটা পেলাম, একে আমরা বলি আইসোক্রোন। এই যে কার্ভটা পেয়েছি, এর নাম হচ্ছে আইসোক্রোন। আইসোক্রোন, আইসোক্রোনে যদি আমরা স্লোপ দেখি, কোন একটা জায়গায় ধরো স্লোপ নিচে, এইখানে নিচে এরকম, তাহলে আমরা এখানে কি পাবো? যে এখান থেকে এটা কি? পোর প্রেসার। আর এখান থেকে এটা কি? হাইট। তার মানে কত ডেপথে কত পোর প্রেসার, এটা রিলেশনশিপ দেবে। আইসোক্রোনের যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট বা যে কোনো পয়েন্টে স্লোপ, আইসোক্রোনের যে কোনো পয়েন্টে যদি আমরা স্লোপ নিই, সেটা আমাকে পোর ওয়াটার প্রেসারের সাথে ডেপথের রিলেশনশিপ দেবে।
ক্লিয়ার? এবারে এইটারই আমরা একটা ছোট্ট জিনিস দেখি যে যদি এটা আমার সিঙ্গেল ড্রেনেজ হতো তাহলে এখানে জিনিসটা কেমন হতো। আমি এই জায়গাটুকু একটু মুছে নিচ্ছি। এটা ডেল্টা ইউ, এটা ডেল্টা সিগমা ড্যাশ, এটা ছিল ডেল্টা সিগমা। একই কন্ডিশন, ধরে নাও আমার এখানে স্যান্ড লেয়ার আছে, উপর থেকে যে প্রেসারটা আসছে সেটা হচ্ছে আমরা ডেল্টা সিগমা বলেছি, এইটা আমার হচ্ছে ক্লে লেয়ার, এই দিকটা ইম্পারভিয়াস স্টোন লেয়ার আছে, জল এদিকে যেতে পারবে না। এই কন্ডিশনে যদি আমাকে এই ডায়াগ্রামগুলো আঁকতে দিত তাহলে কি হবে? এগুলো তো রেক্ট্যাঙ্গেলের মতনই ধরবো, সব ঠিক আছে, চেঞ্জ আসবে কোন দুটোয়? এই দুটো ছবিতে, এই দুটো ছবিতে চেঞ্জ চলে আসবে। কীরকম আসবে এবার বুঝে দেখো। এখানে কি গল্পটা বললাম যে এইখান থেকে জলটা ইমিডিয়েট বেরোতে পারছে, এখান থেকে পারছে, সেন্টারেরটা পারছে না, সেই জন্য সেন্টারে পোর প্রেসারটা হাইয়েস্ট আছে। আর যেহেতু দুদিক থেকে ইমিডিয়েট ড্রেনেজ, সেই জন্য দুদিকে পোর প্রেসারটা আগে জিরো হচ্ছে। এখানে যদি ছবিটা আঁকি সেম, যে এইটা আমার এইচ, এই ফিগারটা আছে, এই ফিগারটা এখানে কীরকম হবে? এই জলটা ইমিডিয়েট বেরোতে পারবে আর এই জলটা বেরোতে সব থেকে সময় লাগবে, তাহলে পোর প্রেসারটা জিরো হবে এখানে আর পোর প্রেসারটা হাইয়েস্ট থাকবে এখানে। তার মানে অ্যাকচুয়ালি এইরকম পাবো ছবিটা। আর এই ফিগারটা এখানে কীরকম হবে? ঠিক উল্টো, মানে এইটা যদি রেক্ট্যাঙ্গেল ধরি তাহলে একই কেস, মানে এই পার্টটা হবে এরকম, এটাকে মিরর এফেক্টে ফেলবো, তার মানে এটা এইরকম হবে। তার মানে এইখানে যেহেতু তাড়াতাড়ি ওয়াটারটা রিলিজ হয়ে গেছে ক্লে লেয়ারের টপ থেকে, তো এইখানে তাড়াতাড়ি কি করেছে, ওয়াটারটা রিলিজ করে বেরিয়ে যাওয়ার জন্য ওয়েটটা কাকে ধরিয়ে দিয়ে গেছে? সয়েল গ্রেনসকে। তার মানে এখানে এফেক্টিভ প্রেসারটা হাইয়েস্ট, দিয়ে যত নিচের দিকে যাচ্ছে এফেক্টিভ প্রেসার কমছে, কারণ এখানে তখনও ওয়াটারটা রিলিজ হতে পারেনি, সেই জন্য এখানে এফেক্টিভ প্রেসার কম আছে। তাহলে এই ছবিটা এর বদলে চলে আসবে এইটা, এর বদলে হয়ে যাবে এইটা, বাদ বাকি সব ছবিতে চেঞ্জ আসবে। এবার এখন উল্টো হতে পারে, ধরো স্যান্ড লেয়ারটা নিচে করে দিয়েছি, ইম্পারভিয়াসটা উপরে করে দিয়েছে, তাহলে এইটা ঘুরিয়ে দেবো, এগুলো পারবো করতে। তাহলে এটা আমাদের মোটামুটি রিলেশনশিপ। নেক্সট পয়েন্টে চলে যাবো আমরা। কনসোলিডোমিটার বা ওয়েডোমিটার, কনসোলিডোমিটার বা ওয়েডোমিটার 7 নম্বর পয়েন্ট আজকে। কনসোলিডোমিটার বা ওয়েডোমিটার দিয়ে আমরা কি করি না, কনসোলিডেশন টেস্ট করি। তো কনসোলিডেশন টেস্টে দু ধরনের টেস্ট আমরা ল্যাবে করি, একটাকে বলি আমরা ফিক্সড রিং টাইপ আর একটাকে বলি ফ্লোটিং রিং টাইপ। দুটোর বেসিক্যালি ডিফারেন্স কি? দুটো টেস্টে আমরা কনফাইন্ড কন্টেনার নিচ্ছি, সিলিন্ড্রিক্যাল কন্টেনার নেওয়া হয়। তার ডিটেলিংয়ে আমি টেস্টের ডিটেলিংয়ে আপাতত ঢুকছি না, আমাদের পরীক্ষাতে এই সমস্ত কোশ্চেন আসে না বলে আমি ওখানে ঢুকতে চাইছি না। ফিক্সড রিং টাইপ যেটা, ফিক্সড আর ফ্লোটিং। ফিক্সড রিং টাইপে কি হচ্ছে, এখানে পোড়া স্টোন আছে, এখানেও একটা পোড়া স্টোন আছে, এখানে সয়েল স্যাম্পেল নিয়েছি, লোডটা অ্যাপ্লাই হচ্ছে, এই রিংটা এইটা ফিক্সড, এই রিংটা মানে এই পোড়া স্টোনটা ফিক্সড। শুধুমাত্র যত কম্প্রেস হয়, মানে এটা হচ্ছে প্রিভিয়াস মানে ইনিশিয়াল ফিগার, পরে দেখা যাচ্ছে যে পোড়া স্টোনটা এখানে চলে এসছে প্রেসারাইজড হয়ে। তার মানে কি এইটা শুধুমাত্র আপওয়ার্ড যে পোড়া স্টোনটা, এইটা শুধুমাত্র ডাউনওয়ার্ড মুভ করতে পারে, নিচেরটা ফিক্সড। মানে যেমন সয়েল স্যাম্পেলটা এটা ছিল, এটা কি হচ্ছে স্কুইজড আউট হচ্ছে, এটা স্যাচুরেট সয়েল স্যাম্পেলের মাঝখানে রয়েছে। তাহলে যেহেতু শুধুমাত্র উপরেরটাই ডাউনওয়ার্ড মুভ করতে পারে, নিচেরটা ফিক্সড, সেই জন্য এর নাম হচ্ছে ফিক্সড রিং টাইপ। আর ফ্লোটিং রিং টাইপের ব্যাপারটা কীরকম? ফ্লোটিং রিংটা একই রকম। ফ্লোটিং রিংটা কি হচ্ছে, এখানে দুটোই নেমে আসতে পারে, দুজন দুজনের দিকে সেন্ট্রালি এগোচ্ছে। অর্থাৎ সয়েল স্যাম্পেলটা এখানে আছে, যদি সেন্টার লাইন ধরি তাহলে এই পোড়াস্টোনটাও এদিকে আসবে, এই পোড়াস্টোনটাও এদিকে যাবে, দিয়ে কি করছে, ফাইনাল ফিগারটা যদি দেখি এরকম হয়ে যাচ্ছে। তাহলে এটা মুভ করছে এদিকে, এটা মুভ করছে, সেই জন্য এটা হচ্ছে ফ্লোটিং রিং টাইপ, দুটোই ফ্লোট করছে, টুয়ার্ড সেন্টারের দিকে প্রোগ্রেস করছে দুটোই। আচ্ছা, এখন ল্যাবরেটরিতে এই যে দুটো টেস্ট বললাম, যে ফিক্সড রিং টাইপ অ্যান্ড ফ্লোটিং রিং টাইপ, এই দুটোর মধ্যে কোনটা ব্রডলি ইউজ হয়? ফিক্সড রিং টাইপটাকে আমরা ব্রডলি ইউজ করি। কারণ কি? কারণ এখানে যে কোনো মানে অবস্থায় আমরা কোপিসিয়েন্ট অফ পারমিবিলিটিকে ডাইরেক্ট মেজার করতে পারি, যে তখন কে ভ্যালু কত, কোপিসিয়েন্ট অফ পারমিবিলিটি কী ভ্যালু রয়েছে সেটা আমরা যেহেতু ডাইরেক্ট মেজার করতে পারি, সেই জন্য ফিক্সড রিং টাইপটা ব্রডলি ইউজ হয়। এটা একটু নোট করে নিতে হবে। ল্যাঙ্গুয়েজটা বলে দিই।
ফিক্সড রিং টাইপে লিখবে ইন দিস টাইপ অনলি টপ পোরাস স্টোন ইজ পারমিটেড টু মুভ ডাউনওয়ার্ড, কমা দিয়ে লিখবে অ্যাজ দ্য স্পেসিমেন কম্প্রেসেস। নিচে লাইনে লিখবে ডাইরেক্ট মেজারমেন্ট অফ পারমিবিলিটি অফ দ্য সয়েল স্যাম্পল, comma at any stage of loading, comma can be made only in the fixed ring consolidation cell, comma hence this is widely adopted. Stop. নিচে লিখবে floating ring type, in this type, comma both the top and bottom porous stones are free to compress the specimen towards the center. Complete. Next heading করবে compression, expansion and recompression. কত নম্বর টপিক হবে এটা? 8 নম্বর মেবি। কম্প্রেশন, রিকম্প্রেশন, কম্প্রেশন, এক্সপানশন এন্ড রিকম্প্রেশন। এটা আমরা একটা ছবি প্লট করব, একটা গ্রাফ এঁকে নেবে, ভয়েড রেশিও ভার্সেস প্রেসার। ছোট করে এঁকে দিচ্ছি, ই মানে ভয়েড রেশিও, এদিকে নিচ্ছি পি প্রেসার। এখানে যদি দেখি যে আমি প্রেসার বাড়াচ্ছি, তাহলে ভয়েড রেশিও কি হচ্ছে? কমবে। যত প্রেসার বাড়াবো ভয়েড রেশিও কমবে। এবারে এখানে গিয়ে আমি ছেড়ে দিলাম, আমি ধরে নিচ্ছি সাপোজ যে এই পর্যন্ত এটা হচ্ছে আমার প্রেসার P1 প্রেসারে গিয়ে ছেড়ে দিলাম। পয়েন্টের নাম দিই যদি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। P1 প্রেসার অ্যাপ্লাই করলাম, দেন কি করলাম, P1 থেকে আবার জিরোতে ফিরে এলাম, অর্থাৎ P1 প্রেসার দিলাম, রিমুভ করে নিলাম। যদি রিমুভ করে নিই তাহলে কি হবে? দেখা যাচ্ছে ভয়েড রেশিও কিছুটা হলেও বাড়ছে, মানে সেই কার্ভটা কোনটা? BC। কেন বাড়ছে? কার তুলনায়? ভয়েড রেশিও ছিল কখন? এখানে দেখা যাচ্ছে ইনিশিয়াল কন্ডিশন যখন 0 ছিল তখন ভয়েড রেশিও কত অবধি ছিল? এই এ হাইট অবধি ছিল। এখানে যেই মাত্র P1 প্রেসার দিলাম, ভয়েড রেশিও এখান থেকে, এটা যদি ও ধরি তাহলে ও এ থেকে ডিক্রিজ করে গিয়ে OB যদি হাইটটা নিই তাহলে এটা দাঁড়ালো। এখন P কে রিলিজ করে নিলাম, মানে এগেন লোড 0 হয়ে গেল, তখন কিন্তু ভয়েড রেশিওটা আগের অবস্থায় ফিরবে না। মানে 0তে ছিল ও এ, দিয়ে আবার P তুলে নিলাম, ও এ হবে না। কোথায় ফিরলো? OC-তে ফিরলো। তো OC-তে ফিরলো যখন, তখন OB যে হাইটটা যদি ধরি তার তুলনায় OC-টা বেড়েছে, কিন্তু OB থেকে বেড়ে ওয়ে হয়ে যায়। তাহলে AB ছিল কম্প্রেশন, BC হচ্ছে এক্সপানশন। এইবার যদি আবার P1 দিই, P1 আবার যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে এটা কনভেক্স হয়ে এই পয়েন্টে আসছে। এটাকে বলছি ডি পয়েন্ট, এটাকে বলছি রিকম্প্রেশন। AB কম্প্রেশন, BC রিমুভাল অফ P1 এক্সপানশন, CD রিকম্প্রেশন। এবার যদি P1 এর থেকে আরও লোড বাড়াই, তখন এখান থেকে আবার কার্ভটা যেমন এবির মতন যাচ্ছে, ঠিক এইরকমভাবে আবার প্রোগ্রেস করবে। এটাকে আমরা বলছি ডিই কার্ভ। তো এইটা আমরা এখানে ভয়েড রেশিওর সাথে প্রেসার প্লট করেছি। এখন যদি পিটাকে যদি আমরা লগে নিই, মানে সেমি লগে যদি প্লট করি, ইটা প্লেন স্কেলে আর পিটা হচ্ছে লগ স্কেলে, তাহলে দেখা যাবে যে এই এবি পোর্শন এবং এই যে ডি পোর্শন, এটা অলমোস্ট স্ট্রেট লাইনে আসছে। এখানে কতগুলো পয়েন্ট মনে রাখবো আমার, সেটা হচ্ছে এই এবি এবং ডিই এই পার্ট দুটোকে বলবো ভার্জিন কম্প্রেশন কার্ভ। ভার্জিন কম্প্রেশন কার্ভ মানে হচ্ছে যে এই যে এ থেকে বি যখন এসছে, তার মানে হচ্ছে P1 প্রেসারটা এর আগে এই সয়েলটা কোনো সময় এক্সপিরিয়েন্স করেনি। ফার্স্ট P1 প্রেসার পেয়েছে, ভয়েড রেশিও এই হাইট মানে এতটা পরিমাণ থেকে কমে এই পরিমাণে দাঁড়িয়েছে। এইবারে যখন আমরা P1কে রিমুভাল করে নিলাম, এটা ফিরে গেল, বিসি কার্ভটাকে আমরা বলছি এক্সপানশন কার্ভ। এক্সপান্ড করে গেল, এটাকে আমরা যে লোড ছিল তুলে নিলাম, তাহলে কিছুটা এক্সপানশন হবে। আবার যখন আমি সি থেকে লোডটা আবার ডিতে যাচ্ছি, মানে সেকেন্ড টাইম যখন P1কে অ্যাপ্লাই করছি, তখন এটা কনভেক্স হয়ে গিয়ে ডি অবধি যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে বিতে যে প্রথমবার P1 অ্যাপ্লাই করার সময় যে ভয়েড রেশিওটা ছিল, সেটা যদি ওবি হাইট ধরি, সেকেন্ড টাইম যখন P1 অ্যাপ্লাই করেছি তখন কিন্তু হাইটটা ওডি হয়ে গেছে, মানে ওবির থেকে কিন্তু তখন কম হবে। এখানে সি পয়েন্টটাকে আমরা বলতে পারি ওভার কনসলিডেটেড কন্ডিশন। কেন? তাহলে ওটা বলে নিন, তিনটে পয়েন্ট একটু মার্কিং করবে। প্রথমে লিখবে ইলাস্টিক সেটেলমেন্ট। ইলাস্টিক সেটেলমেন্টে লিখবে যে ডিফরমেশন অর সেটেলমেন্ট উইদাউট দ্য চেঞ্জ ইন ভলিউম and which is restored on release of stress
তার মানে কি, যে ডিফরমেশন অর সেটেলমেন্ট উইদাউট চেঞ্জ ইন ভলিউম। তার মানে ডিফরমেশন বা সেটেলমেন্ট হলো কিন্তু ভলিউম চেঞ্জ হয়নি, কম্প্রেস হয়েছে। এবার বলছে অ্যান্ড হুইচ ইজ রিস্টোর্ড অন রিলিজ অফ স্ট্রেস, স্ট্রেসটাকে রিলিজ করে নিলাম, আবার আগের অবস্থায় ফিরে গেল, যেটা আমরা ইলাস্টিক লিমিট পড়েছি অ্যাকচুয়ালি, পড়ে স্ট্রেংথ অফ মেটেরিয়াল আমরা পড়ে সলিড মেকানিক্স, যে লোড অ্যাপ্লাই করলাম ডিফরমেশন হলো, রিমুভাল করলাম লোডটা, আবার ডিফরমেশন রিমুভ হয়ে গেল, তাহলে সেটাকে আমরা বলবো, যেমন ইলাস্টিসিটি পড়েছিলাম সেই জন্য এটাকে বলবো ইলাস্টিক সেটেলমেন্ট। নেক্সট লিখবে কনসলিডেশন অফ আনডিস্টার্বড স্পেসিমেন। এর আন্ডারে 3টে পয়েন্ট আছে। কনসলিডেশন অফ আনডিস্টার্বড স্পেসিমেন, এটা হেডিং হলো, একটা লাইন লিখবে এখানে, সয়েল ডিপোজিটস মে বি ডিভাইডেড ইনটু 3 ক্লাসেস অ্যাকর্ডিং টু কনসলিডেশন হিস্ট্রি। এর আন্ডারে ফার্স্ট পয়েন্ট, প্রথমে হচ্ছে প্রি কনসলিডেটেড অর ওভার কনসলিডেটেড। প্রি কনসলিডেটেড অর ওভার কনসলিডেটেড আমি আগে বলে নিই, তারপর বুঝিয়ে দিচ্ছি। লিখবে এখানে, ইফ এ সয়েল হ্যাজ এভার বিন সাবজেক্টেড টু এ প্রেসার in excess of its present overburden pressure. Stop the paragraph, change করে লিখবে, a soil may have been pre-consolidated during the geological past by weight of an ice sheet, মানে বরফের চাদর, ice sheet or glacier which has melted away কমা দিয়ে লিখবে, or by other geologic overburden and structural load which no longer exist now. Second point, normally consolidated. If a soil has never, any VER, never been subjected to an effective pressure greater than the existing overburden pressure and which is also completely consolidated by the existing overburden. Complete. Third point লিখবে, under consolidated. If a soil which is not completely consolidated by the existing overburden pressure. হয়েছে? এবার বলি, সোজা কথায় 3টে পয়েন্ট বলি। ওভার কনসলিডেটেড, এই যে বলছে যে জিওলজিক পাস্টে দেখা যাচ্ছে আমার এখানে যে জায়গায় আমি বাড়ি তৈরি করেছি সেই জায়গায় দেখা যাচ্ছে যে হিম যুগের বরফের মোটা চাদর ছিল, সেই 4তলা 10তলা বাড়ির সময়, সে এখন গলে বেরিয়ে চলে গেছে, হিমযুগ কেটে গেছে, কিন্তু সেই যে একটা এক্সট্রা লোড ছিল, যে লোডটা এখন আর নেই, কিন্তু ওই যে অত লোড ছিল আগে, তার দরুন এখানকার যে সয়েল লেয়ারটা, সেই সয়েল লেয়ারটা কি হয়ে আছে, কনসলিডেটেড হয়ে আছে, মানে অতটা লোডের জন্য সয়েলটা কম্প্রেসড হয়েছিল এবং সেখান থেকে পুরো ওয়াটার রিলিজ হয়েছিল, সেই স্কুইজাসটা হয়ে আছে, মানে এ থেকে বি একটা লোড P1 চাপানো ছিল, এখন গলে চলে গেছে বরফ, তার মানে P1 রিমুভড, তাহলে এ থেকে বিতে গেছিল, বি থেকে সিতে চলে আসছে, তাহলে সি পয়েন্টটা দ্যাট ইজ ইন্ডিকেট করছে প্রি কনসলিডেটেড বা ওভার কনসলিডেটেড। ক্লিয়ার? তাহলে এইটাই বলবো আমরা সোজা কথায়, যে আমার এখানে ধরো আমার একটা 8তলা বাড়ি ছিল, 8তলা বাড়িটা প্রমোটারকে বিক্রি করে দেওয়া হয়েছে, সেটা ভেঙে ফেলে দিয়েছে, দিয়ে সে দেখা যাচ্ছে যে 2তলা একটা বাড়ি করেছে, আর 3তলা ফ্ল্যাট বানিয়েছে, তাহলে আগে ছিল 8তলা, এখন সেই ওভারবার্ডেনটা নেই, তার মানে এখন যে প্রেসারটা রয়েছে বর্তমানে তার তুলনায় আগে অনেক বেশি প্রেসার এর উপরে ছিল, তো সেটাই হচ্ছে প্রি কনসলিডেট, আগে থেকে কনসলিডেশন হয়ে আছে, বা আজকের যে ওভারবার্ডেন প্রেসার প্রিভিয়াসলি তার থেকে বেশি থাকার জন্য ওভারলি কনসলিডেট হয়ে আছে, মানে এই লোডে যতটা কনসলিডেশন দরকার তার থেকে বেশি কনসলিডেট হয়ে আছে। ক্লিয়ার? তার মানে ম্যাক্সিমাম প্রেসার যেটা সেটা আগে ছিল এখনকার তুলনায়, দ্যাট ইজ প্রি কনসলিডেটেড, ওভার কনসলিডেটেড। আচ্ছা, এখন বলছে নর্মালি কনসলিডেটেড। নর্মালি কনসলিডেটেড মানে ফার্স্ট টাইম যখন আমি অ্যাপ্লাই করছি P1, তখন কার্ভটা এ থেকে বিতে এলো, তার মানে এবি কার্ভটা ইন্ডিকেট করছে কি নর্মাল কনসলিডেটেড। আবার যখন দেখা যাচ্ছে যে ডি পর্যন্ত তো লোডটা ছিল, ডি থেকে ই মানে আরও লোড যখন বাড়াচ্ছি, তাহলে এই লোডটা P2 লোডটা যদি দেখি, যে আমরা এখান থেকে এই লোডটাকে নিয়েছি এই পর্যন্ত, এটা হচ্ছে P2, তাহলে P2 লোডের এক্সপিরিয়েন্স কিন্তু এই পার্টটা করেনি, এখান থেকে P1 প্লাস ধরো ডেল্টা পি দিয়ে হয়েছে আমার P2, P2 হচ্ছে এই পর্যন্ত, তাহলে এই যে ডেল্টা পি অ্যাডিশনাল লোডটা এখান থেকে ডি এর পর থেকে কিন্তু চাপছে, তাহলে এখানে ডিই পার্টটা বা এবি পার্টটা দ্যাট ইজ হচ্ছে নর্মালি কনসলিডেটেড, মানে প্রেজেন্ট আমার এখানে বাড়ি রয়েছে 2তলা, এই 2তলা বাড়ির লোডটা নিচে ফাউন্ডেশন সয়েল নিচ্ছে, কিন্তু সেই সয়েলের উপর কোনোদিনই এই লোডটার থেকে বেশি লোড ছিল না, এই লোডটাই হাইয়েস্ট লোড, প্রেজেন্ট ওভারবার্ডেনটাই ম্যাক্সিমাম,
এবং এই লোডটাতে যতটা কনসলিডেশন হওয়ার দরকার ততটা কমপ্লিট হয়ে আছে, তাহলে তাকে আমরা বলবো নর্মালি কনসলিডেটেড। আচ্ছা, এখন দেখা গেল যে আমি পাশে একটা জায়গা ফাঁকা পড়েছিল, সেখানেও কোনোদিন কোনো লোড টোড ছিল না। এবার একতলা বাড়ি করেছি, দোতলা বাড়ি করেছি বা তিনতলা বাড়ি করেছি, যাই করেছি, কনসলিডেশন প্রসেস স্টার্ট হয়েছে জাস্ট। মানে প্রেজেন্ট ওভারবার্ডেন যেটাই রয়েছে সেই প্রেসারে কনসলিডেশন যতটা হওয়ার ততটা এখনো কমপ্লিট হয়নি, মানে আন্ডার প্রসিডিওরে রয়েছে। এবার রাস্তা দেখেন, দ্য রোড ইজ আন্ডার ওয়ার্ক, দ্য বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন, তাহলে এখানে দেখা যাচ্ছে কনসলিডেশন ইজ আন্ডার প্রসেস, দ্যাট ইজ তাকে আমরা বলবো আন্ডার কনসলিডেটেড। নেক্সট আমরা চলে যাব, কয়েকটা ফর্মুলা লাগবে আমাদের এখান থেকে। চলে আসবো আমরা কম্প্রেশন ইন্ডেক্স বা কম্প্রেসিবিলিটি ইন্ডেক্স। কম্প্রেশন ইন্ডেক্স বা কম্প্রেসিবিলিটি ইন্ডেক্স এইটাই, যেটা আমরা একটু আগে বললাম, এই যে ছবিটা আমরা এঁকেছিলাম, এটা আমরা স্ট্রেট লাইন পোর্শনটা স্লোপটাকে বুঝো কীরকম। এদিকে আমরা কাকে নিচ্ছি? পি প্রেসার, এদিকে কাকে নিচ্ছি? ই। এখন একটা ছোট্ট এক্সাম্পল দেখা যাক। ধরো আমার একটা পয়েন্ট রয়েছে এখানে, যেটাকে আমরা এখানে দেখিয়ে নেব, এই হাইটটা হচ্ছে E1। কখন? যখন প্রেসার P1 হলো। নেক্সট ভয়েড রেশিও, মানে P1 প্রেসারের ভয়েড রেশিও হচ্ছে E1। এখন আমি যদি আরও প্রেসার ইনক্রিজ করি, প্রেসার যদি বাড়িয়ে দিই, তাহলে সয়েলটার কী হবে? ভয়েড ভলিউম কমবে। কারণ কনসলিডেশন প্রসেসে আমরা কি দেখছি? যে ওয়াটারটা এক্সপাল করছে, তো ওয়াটার এক্সপাল করছে মানে কি? ওয়াটারটা এক্সপাল করে দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে ভয়েড ভলিউম কী হচ্ছে? অটোমেটিক্যালি কমছে। তাহলে আমি যদি প্রেসার ইনক্রিজ করি তাহলে ভয়েড রেশিও কমছে। ধরে নিলাম আমি এখান থেকে প্রেসার বাড়িয়েছি, এইটা করেছি P2 করেছি, তো P2 প্রেসারে দেখা গেল আমার ভয়েড রেশিও দাঁড়িয়েছে এখন E2। তাহলে এই যে স্লোপটা পেলাম, এই স্লোপটা কীভাবে ক্যালকুলেট করব? এইটা কত? স্লোপটা ক্যালকুলেট করছি মানে আমার এই ট্যান থিটাটা কি? তাহলে আমি কী করবো? লম্ব বাই ভূমি মারবো। লম্ব কত হবে? E1 মাইনাস E2, এইটুকু। তাহলে এই পার্টটা আমরা পাচ্ছি এখানে E1 মাইনাস E2। এই পার্টটা কত? P2 মাইনাস P1। নেব না, লগ স্কেলে নেব। কিসে নেব? লগ স্কেলে। এটা প্লেন স্কেল, এদিকে ভয়েড রেশিও ইন প্লেন স্কেল, এদিকে প্রেসার ইন লগ স্কেল যদি করি, তাহলে এখন কত? লগ P2, এটা কি অ্যাকচুয়ালি P2 নয়, লগ P2 মাইনাস লগ P1। তাহলে আমার এই পার্টটা হয়ে যাচ্ছে লগ P2 মাইনাস লগ P1, বা বলতে পারি লগ P2 বাই P1। তাহলে আমরা এখানে লিখে নেব, হেডিংটা লিখবে এখানে কম্প্রেশন ইন্ডেক্স অর কম্প্রেসিবিলিটি ইন্ডেক্স, সিসি। আরেকটা সিসি আমরা কি পড়েছিলাম? কোফিসিয়েন্ট অফ কার্ভেচার, মনে পড়ছে? D30² বাই D60 ইন্টু D10, সেখানেও সিসি ছিল। এখানে সিসি মানে কি বলবো? কম্প্রেশন ইন্ডেক্স বা কম্প্রেসিবিলিটি ইন্ডেক্স। কি বলবো? যে ইট ইজ দ্য স্লোপ অফ ই লগ পি কার্ভ। তাহলে স্লোপটা কি পেলাম? লম্ব বাই ভূমি করলে E1 মাইনাস E2 বাই লগ P2 মাইনাস লগ P1, বা বলবো E1 মাইনাস E2 বাই লগ P2 বাই P1। ওকে, এইটার আরও দুটো ফর্মুলা হয়, এটা আমাদের লিখে নিতে হবে। এর নিচে নোট করে নেবে, এটা সিসি লিখে নেওয়ার পর লিখবে সিসি ফর নর্মালি কনসলিডেটেড সয়েল ইজ কনস্ট্যান্ট উইদিন লার্জ রেঞ্জ অফ প্রেসার। তার মানে নর্মালি কনসলিডেটেড সয়েলের ক্ষেত্রে লার্জ রেঞ্জ অফ প্রেসার মানে বোঝা যাচ্ছে, এটা P2 এটা P1, তাহলে এইটা কি পেলাম? P2 মাইনাস P1। তো এইটা P2টা যদি এতটা হতো, P1 যদি এই হতো, তাহলে আবার P2 মাইনাস P1, তার মানে এইটা কখনোই প্রেসার বলবো না, এটাকে বলবো প্রেসার রেঞ্জ। তাহলে লার্জ প্রেসার রেঞ্জের মধ্যে নর্মালি কনসলিডেটেড সয়েলের ক্ষেত্রে সিসিটা কনস্ট্যান্ট। এটা নোট করবে, এটা কাজে লাগবে, আমরা অবজেক্টিভ করতে গিয়ে পাবো। সেকেন্ড পয়েন্ট এটা নিচে আন্ডারলাইন করে, সেকেন্ড পয়েন্টে লিখবে দুটো। এক নম্বর হচ্ছে যে আনডিস্টার্বড ক্লে অফ নর্মাল সেন্সিটিভিটি, দ্যাট ইজ ST লেস অর ইকুয়াল টু 4। নর্মালি আনডিস্টার্বড ক্লের ক্ষেত্রে সিসি সমান এইটা হচ্ছে আমাদের আনডিস্টার্বড সয়েল স্যাম্পল, আর এটা হচ্ছে রিমোল্ডেড অর ডিস্টার্বড সয়েল স্যাম্পল। এটা আনডিস্টার্বড, এটা রিমোল্ডেড বা ডিস্টার্বড।
এই হ্যাঁ এটা যেটা বলছিলাম যে এটা কখন না, এটা হচ্ছে সেন্সিটিভিটি লেসার ইকুয়াল টু 4, এটার জন্য এটা অ্যাপ্লিকেবল। এই ফর্মুলা দুটো লিখে রাখতে হবে, এটা কাজে লাগবে। তবে এখানে মনে রাখতে হবে যে লিকুইড লিমিট WL এটা কিন্তু আমরা পার্সেন্টেজে প্লট করবো, পুট করবো এখানে, মানে যদি 20% হয় তাহলে 20 পুট করবো, 0.2 নয়। নেক্সট পয়েন্ট চলে আসছে আমাদের কোপিসিয়েন্ট অফ কম্প্রেশন বা কোপিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, এভি। ফর্মুলাগুলো আমি যেটা যাচ্ছি এক এক করে যাবো। এটা 1 নম্বর ফর্মুলা হলো। 2 নম্বর ফর্মুলা বলছি কোপিসিয়েন্ট অফ, এটা কি বললাম, কম্প্রেশন ইন্ডেক্স বা কম্প্রেসিবিলিটি ইন্ডেক্স। এরপর আসছে আমরা কোপিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, এ ভি ইকুয়াল কি লিখবো, সেম হবে, শুধু লগটা থাকবে না। তার মানে প্লেন স্কেলে যদি আমরা প্লট করি, আগেরটা যেটা এঁকেছিলাম, কার্ভটা এঁকেছিলাম, প্লেন স্কেলে প্লট করছি, এখানে লগ নিই, তাহলে বলবো স্লোপ অফ ই লগ পি কার্ভ। তাহলে এটা যদি প্লেন স্কেলে নিতাম তাহলে বেসটা কত হতো, P2 মাইনাস P1 হতো, তাহলে E1 মাইনাস E2 বাই P2 মাইনাস P1, দ্যাট ইজ হচ্ছে এভি। আচ্ছা এভির ইউনিট কি হবে, দেখো ভয়েড রেশিও তো কোনো ইউনিট নেই, তাহলে প্রেসার ইউনিট কি, এটা নিউটন পার মিটার স্কোয়ার বা কিলো নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে 1 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে কি হয়ে গেল মিটার স্কোয়ার বাই কিলো নিউটন বা মিটার স্কোয়ার বাই নিউটন, এটা হয়ে যাচ্ছে আমার এভির ইউনিট। 3 নম্বর ফর্মুলা লিখবো এমভি, লিখবে কোফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি, কোফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। এর আরেকটা নাম হচ্ছে মডুলাস অফ ভলিউম চেঞ্জ, মডুলাস অফ ভলিউম চেঞ্জ। এইটা আমি মনে রাখি যে এভি পার ইউনিট ভলিউম, এভি পার ইউনিট ভলিউম মানে আমরা বলেছি যে ইনিশিয়াল ভলিউমকে আমরা 1 + E দিয়ে ইন্ডিকেট করতে পারি। 1 + E0 দেয় অনেক সময়, যদি E0 কে যদি ইনিশিয়াল ভয়েড রেশিও ধরি তাহলে 1 + E0 বা E1 ধরলে 1 + E1, এটা টোটাল ভলিউমকে ইন্ডিকেট করে। তো এখানে আমরা বলতে চাইছি এটা যে কোফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি বা বলবো মডুলাস অফ ভলিউম চেঞ্জ, এমভি। এমভি ইকুয়াল টু কি বললাম, যে কোফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি পার ইউনিট ভলিউম, এটা মনে রাখবো। কিন্তু একটা জিনিস খেয়াল করার এখানে, যদি আমরা এভির মানটা এটা বসিয়ে দিই যে E1 মাইনাস E2 বাই P2 মাইনাস P1 যেমন আছে এটা পুট করে দিলাম, ইনটু এখানে কি হবে 1/1 + E1 রয়ে গেল। দেখো এখানে কিন্তু তাহলে এটাও ভয়েড রেশিও E1, এখানে এটা ভয়েড রেশিও, ইউনিটটা কিন্তু ওই সেমই রয়ে যাচ্ছে, যদিও এটা ভলিউম দিয়ে আমরা এটা করবো না কিন্তু, যে মিটার স্কোয়ার বাই কিলো নিউটন তার নিচে আবার মিটার কিউব ওইসব করতে যাবো না, কারণ এখানে ইন্ডিকেট করছি ভলিউমকে 1 + E1 দিয়ে, ইউনিটটা এমবির ক্ষেত্রেও সেম রয়ে যাবে, পার ইউনিট ভলিউম করছি, মানে ভলিউম যখন 1 পার ইউনিট ভলিউম, একক ভলিউমের কত ওইটা থাকবে, ঠিক আছে। তো এই তিনটে হয়ে গেল আমাদের, মনে রাখবো ফর্মুলা। তিনটে হচ্ছে কম্প্রেশন দিয়ে বা কম্প্রেসিবিলিটি দিয়ে, কম্প্রেসিবিলিটি ইন্ডেক্স বা কম্প্রেশন ইন্ডেক্স, কোফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি বা কোফিসিয়েন্ট অফ কম্প্রেশন, কোফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি, বাকি বললাম যে মডুলাস অফ ভলিউম চেঞ্জ। এরপরে 4 নম্বর ফর্মুলায় চলে যাব। 4 নম্বর ফর্মুলা হচ্ছে কোফিসিয়েন্ট অফ কনসোলিডেশন, সিভি, কে বাই এমভি ইন্টু গামা ডাব্লু, কে বাই এমভি ইন্টু গামা ডাব্লু। এখানে আমি একটা ক্লু দিই, কে মানে কোফিসিয়েন্ট অফ পারমিবিলিটি, ইউনিট কি মিটার পার সেকেন্ড বা সেমি পার সেকেন্ড, এমভির ইউনিট এখান থেকে পেয়েছি, গামা ডাব্লু কিলো নিউটন পার মিটার কিউব, ভ্যালুগুলো পুট করবে, পুট করলে এর ইউনিটটা চলে আসবে মিটার স্কোয়ার পার সেকেন্ড। এইটা পরীক্ষায় কোশ্চেন এসছে, এটা সবাই পারবে, চেক করবে। কি বললাম, কে এর ইউনিট জানি আমরা, ভেলোসিটি ইউনিটের সেম হয় মিটার পার সেকেন্ড, এমভির ইউনিট পেয়ে গেছি মিটার স্কোয়ার বাই নিউটন বা মিটার স্কোয়ার বাই কিলো নিউটন, আর গামা ডাব্লু পেয়ে যাবো সেম যে কিলো নিউটন পার মিটার কিউব, পুট করলে আসবে মিটার স্কোয়ার পার সেকেন্ড। আচ্ছা 5 নম্বর চলে যাব। হ্যাঁ একটা জিনিস বলা হলো না যেটা, সেটা হচ্ছে যে এই যে এভি আর এমভি, দেখো দুটোতেই নিচে কি পাচ্ছি, তাহলে এক কথা বলবো এভি ভ্যারিজ অ্যাজ 1 প্রেসার রেঞ্জ। কেন প্রেসার রেঞ্জ, P2 মাইনাস P1, তাই এভি ভ্যারিজ অ্যাজ 1 প্রেসার রেঞ্জ, এমভি ভ্যারিজ অ্যাজ 1 প্রেসার রেঞ্জ। তাহলে প্রেসার রেঞ্জটা যখন চেঞ্জ হতে থাকবে এভি এমভি কিন্তু চেঞ্জ হবে। এবার সিভিতে যাই, তাহলে বোঝাই যাচ্ছে যে এমভি যদি চেঞ্জ হয় তাহলে সিভিও চেঞ্জ হবে, কিন্তু থিওরিটিক্যালি অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা সিভিকে কনস্ট্যান্ট বুঝবো, যদিও প্র্যাকটিক্যালি সিভিও ভ্যারি হবে, কারণ কোফিসিয়েন্ট অফ পারমিবিলিটি ভ্যারি করবে, এমভিও ভ্যারি করবে, কিন্তু আমরা থিওরিটিক্যালি ধরে নেব যে সিভিটা কনস্ট্যান্ট। আচ্ছা নেক্সট পয়েন্টে চলে যাব। ডিগ্রি অফ কনসলিডেশন বা পার্সেন্ট কনসলিডেশন, ক্যাপিটাল ইউ।
5 নম্বর ফর্মুলা, ডিগ্রি অফ কনসলিডেশন অর পার্সেন্ট কনসলিডেশন। ইউ সমান কী হবে, এখানে লিখে নেবে সেটেলমেন্ট অ্যাট এনি টাইম বাই ফাইনাল সেটেলমেন্ট। সেটেলমেন্ট অ্যাট এনি টাইম বাই ফাইনাল সেটেলমেন্ট মানে ধরো আমার কোনো একটা স্ট্রাকচার যে সয়েলের উপর আমি এটাকে ফাউন্ডেড করেছি, সেটা হয়তো দেখা যাবে 100 mm হয়তো টোটাল সেটেলমেন্ট হবে, মানে ফাইনালি সেটেলমেন্ট হবে 100 mm। এখন হয়েছে কত, বলো 20 mm, তাহলে আমার ডিগ্রি অফ কনসলিডেশন কত, তাহলে 20 mm বাই 100 mm, তাহলে 20%, মানে ইন্টু 100% ইন্ডিকেট করবো। আচ্ছা, এটা আরেকটা ফর্মুলা হয় যে E1 মাইনাস ই বাই E1 মাইনাস EF। E1 মানে ইনিশিয়াল ভয়েড রেশিও মাইনাস ভয়েড রেশিও অ্যাট দ্যাট টাইম, মানে যে টাইমে আমি ডিগ্রি অফ কনসলিডেশন চাইছি সেই সময়, ইনিশিয়াল ভয়েড রেশিও মাইনাস ভয়েড রেশিও অ্যাট এনি টাইম বাই ইনিশিয়াল ভয়েড রেশিও মাইনাস ফাইনাল ভয়েড রেশিও। এটা দিয়েও আমরা ডিগ্রি অফ কনসলিডেশন বা পার্সেন্ট কনসলিডেশন বের করতে পারি। নেক্সট একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ওভার কনসলিডেশন রেশিও। এটা একটু নোট করে রাখবে, ওভার কনসলিডেশন রেশিও, ব্র্যাকেটে লিখবে OCR, ইকুয়াল লিখবে হাইয়েস্ট স্ট্রেস এক্সপিরিয়েন্সড বাই কারেন্ট অর প্রেজেন্ট স্ট্রেস। ওভার কনসলিডেশন রেশিও, তার মানে একটু আগে বললাম না যে ওভার কনসলিডেটেড সয়েলে কি বলছিলাম, যে আমার এখানে দেখা যাচ্ছে হিমযুগে বরফ ছিল, তাহলে তার ওয়েট যদি ধরা যাচ্ছে যে আমার ছিল 10 টন, এখনকার ওয়েট কত, এখন দেখা যাচ্ছে 2 টন, তাহলে বলে ওভার কনসলিডেশন রেশিও কত, তাহলে হাইয়েস্ট স্ট্রেস কত এক্সপিরিয়েন্স করেছে সয়েলটা, 10 টন, বাই হচ্ছে প্রেজেন্ট প্রেসার কত, 2 টন, তাহলে 10/5, তাহলে ওভার কনসলিডেশন রেশিও OCR হয়ে যাবে 5। নেক্সট পয়েন্ট আসছে আমাদের সেটেলমেন্ট অফ সয়েল, এইটার ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। সেটেলমেন্ট, তার মানে আমরা চলে যাচ্ছি এবার 6 নম্বরে বললাম OCR, 7 নম্বরে চলে যাই। 7 নম্বরে হচ্ছে আমাদের সেটেলমেন্ট, মানে ডেল্টা এইচ। সেটেলমেন্ট আমরা ইন্ডিকেট করছি ডেল্টা এইচ দিয়ে। সেটেলমেন্টের মানে আমি মনে রাখি যেটা, চেঞ্জ ইন ভয়েড রেশিও পার ইউনিট ভলিউম ইন্টু হচ্ছে থিকনেস অফ ক্লে লেয়ার। হ্যাঁ, এটা আরেকটা আমরা জিনিস এখান থেকে করতে পারি, যেটা বললাম যে সেটেলমেন্ট হচ্ছে যে চেঞ্জ ইন ভয়েড রেশিও পার ইউনিট ভলিউম ইন্টু থিকনেস অফ ক্লে লেয়ার। থিকনেস অফ ক্লে লেয়ার মানে একটু আগে দেখিয়েছিলাম সিঙ্গেল ড্রেনেজ ডবল ড্রেনেজ দুটো সিস্টেমে, যে এইচ হচ্ছে থিকনেস অফ ক্লে লেয়ার। এখানে একটা কাজ করতে পারি, এইখান থেকে এই যে E1 মাইনাস E2 সমান আমরা এখান থেকে পেয়েছি, তাহলে সিসি ইন্টু লগ P2 বাই P1 বা সিসি ইন্টু লগ P2 মাইনাস P1, এইটাকে আমরা এখানে E1 মাইনাস E2 জায়গায় পুট করে দিতে পারি, তাহলে ডেল্টা এইচ আর একটা ফর্মুলা হয়ে যাবে সিসি লগ P2 বাই P1 বাই 1 প্লাস E1 ইন্টু এইচ, যেমন আছে এইচটা তো যেমন আছে এইচ থেকে যাবে, শুধুমাত্র এর জায়গায় রিপ্লেস করে এলো এটা, এই ফর্মুলা সেটেলমেন্ট হলো। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে ডিগ্রি অফ কনসলিডেশন একটা জিনিস আমাকে বলতে হতো যে ইউ হচ্ছে ফাংশন অফ টাইম ফ্যাক্টর, ইউ ফাংশন অফ টাইম ফ্যাক্টর টিভি। এবারে যাচ্ছি এবার টিভিটা কি, 8 নম্বর টাইম ফ্যাক্টর টিভি ইকুয়াল টু লিখবে সিভি ইন্টু টি বাই হচ্ছে ডি স্কোয়ার। আচ্ছা, এটা একটু ডিটেলিং লাগবে। সিভিটা কি অলরেডি পড়ে ফেলেছি, 4 নম্বর ফর্মুলা, কোফিসিয়েন্ট অফ কনসলিডেশন। টিটা হচ্ছে টাইম ইল্যাপস, মানে কত সময় ধরে হচ্ছে। ডি মানে ড্রেনেজ পাথ, একটু আগে বললাম যে যদি আমার দুদিকে উপরে নিচে দুদিকে ছিল স্যান্ড লেয়ার, তাহলে আমার ক্লের সেন্টার লাইনের জলটা এদিকে ডি বাই মানে ডি পাথ বা এদিকে ডি পাথ যদি যেতে হয়, মানে ম্যাক্সিমাম লেন্থ অফ ড্রেনেজ পাথ কত ছিল, H/2 পড়েছি। সেটা আমি ক্লিয়ার করে দিই। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের টাইম ফ্যাক্টর। আর সেরকম কিছু বলার মতন নেই, লাস্ট টপিক চলছে আমাদের CV ইন্টু টি বাই ডি স্কোয়ার।
ছবিটা এখন এঁকে নিচ্ছি। এটা ক্লে লেয়ার, স্যান্ড লেয়ার, থিকনেস অফ ক্লে লেয়ার কী ছিল এটা, ক্যাপিটাল এইচ। আরেকটা ছবি এঁকে নিই, এটা স্যান্ড লেয়ার, এটা ক্লে লেয়ার, এগেন থিকনেস হচ্ছে এইচ, এদিকটা ইমপারভিয়াস, এদিকে পারমেবিলিটি পসিবল নয়, তাহলে এইটাকে আমরা লিখছি ডবল ড্রেনেজ, এটাকে লিখছি সিঙ্গেল ড্রেনেজ। সেন্ট্রাল লাইনের ওয়াটারটা আইদার এদিকে যেতে পারে অর এদিকে যেতে পারে, তাহলে এই যে ম্যাক্সিমাম পাথ তাকে বলছি ডি ড্রেনেজ। তাহলে এখানে যখন ডবল ড্রেনেজ তখন ম্যাক্সিমাম ড্রেনেজ পাথ স্মল ডি ইকুয়াল টু h/2 করব। যখন সিঙ্গেল ড্রেনেজ এইখানে ইমপারভিয়াস হওয়ার জন্য এই জলটা এদিকে যেতে পারছে না, তার মানে জলটাকে বেরোতে হলে উপর দিকে একমাত্র যাওয়ার রাস্তা, তাহলে এইটাই হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ড্রেনেজ পাথ। তাহলে সিঙ্গেল ড্রেনেজের সময় ম্যাক্সিমাম ড্রেনেজ পাথ লেন্থ অফ ম্যাক্সিমাম ড্রেনেজ পাথ ইকুয়াল টু ক্যাপিটাল এইচই থাকবে। এই দুটো জিনিস আমরা এখান থেকে জানবো, তাহলে এখানে ডি এর ভ্যালুটা পাবো। অঙ্ক করতে গিয়ে যখন বলবে যে সিঙ্গেল ড্রেনেজ না ডবল ড্রেনেজ, তাহলে এখানে ডি এর জায়গায় h/2 পুট করবো না ডি এর জায়গায় এইচ পুট করবো, সেটা আমার সিঙ্গেল না ডবল কি ড্রেনেজ সিস্টেম বলেছে তার উপর ডিপেন্ড করছে। সিভি সমান অলরেডি আমরা পেয়ে গেছি, আর টি সমান এখানে লিখে রাখবে যে হচ্ছে ইলাপস টাইম দ্যাট দ্য স্ট্রেটাম হ্যাজ বিন কনসলিডেটেড, এটা সেকেন্ডে পুট করি। এটা হয়ে গেল আমাদের একটা কেস। আর একটা জিনিস যেটা লাগবে এখান থেকে, যে টিভির অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন আছে দুটো, এই দুটো একটু লিখে নেয়। টিভি ইকুয়াল টু π/4 হোল স্কোয়ার যখন ইউ লেস দেন 60%, আর মোর দেন 60% যখন হবে, ইউ যখন গ্রেটার দেন 60% হবে, তখন আমাদের টিভির ফর্মুলা হচ্ছে 1.781 মাইনাস 0.933 লগ 100 মাইনাস ইউ পার্সেন্ট। চেক করে নিয়ে মিনিট, 1.781 মাইনাস 933 লগ 100 মাইনাস ইউ পার্সেন্ট বেস 10। ঠিক আছে, তো টিভির এই দুটো হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন, এই দুটো আমাদের পরীক্ষার সময় কাজে লাগতে পারে। এইটাই সব থেকে বেশি লাগে, এই দুটোই। এটা এক্স্যাক্ট রিলেশন, এই দুটো হচ্ছে অ্যাপ্রক্সিমেট রিলেশন। এখানে খেয়াল রাখতে হবে যে এইটা ইউ লেস দেন 60% আর এখানে ইউ মোর দেন 60%। একটা জিনিস বোঝাই যাচ্ছে, পার্সেন্টেজ আছে, মানে যদি বলে দেয় 50% তাহলে এখানে 50, এখানে 50 বসাবো, এখানে 50 বসাবো না, 50 এখানে বসাবো। যদি বলে 70% তাহলে এই ফর্মুলাটা কাজে লাগবে, তাহলে এখানে 70 বসাবো, গ্রেটার 60 লেস 60, এখানে পুট হবে পার্সেন্টেজে। নেক্সট লাস্ট পয়েন্ট যেটা বলার ছিল, যে যদি 3 ডাইমেনশনাল কনসলিডেশনের কেস বলে তখন আমরা স্যান্ড ড্রেন ইউজ করি। জিনিসটা কি একটু নোট করে নিলে ভালো হয়। আচ্ছা, একটা জিনিস মিস হলো, একটা জিনিস তার আগে, সেটা হচ্ছে কনসলিডেশন হাইফেন দিয়ে লিখবে টাইম কার্ভ, অথবা এটাকে শুধুমাত্র টাইম কার্ভও বলা হয়, অথবা কনসলিডেশন কার্ভ বলা হয়, অথবা থিওরিটিক্যাল টাইম কার্ভও বলা হয়। লিখে নেবে যে এ কার্ভ দ্যাট শোজ দ্য রিলেশন বিটুইন দ্য ডিগ্রি অফ কনসলিডেশন ব্র্যাকেটে ক্যাপিটাল ইউ অ্যান্ড দ্য ইলাপস টাইম আফটার দ্য অ্যাপ্লিকেশন অফ গিভেন ইনক্রিমেন্ট অফ লোড। তাহলে একটা নির্দিষ্ট সময় পরে, এটা আমরা কনসলিডেশন টেস্টে পাই, যে একটা নির্দিষ্ট সময় পরে যখন আমরা লোড ইনক্রিমেন্ট করছি তার সাথে ডিগ্রি অফ কনসলিডেশনের কি সম্পর্ক আসছে, সেই কার্ভটাকে আমাদের বলা হয় কনসলিডেশন টাইম কার্ভ, বা টাইম কার্ভ, বা কনসলিডেশন কার্ভ, বা থিওরিটিক্যাল টাইম কার্ভ। লাস্ট যে পয়েন্টটা বলতে চাইছিলাম, যে 3 ডাইমেনশনাল কনসলিডেশন যদি আমরা বলি, এখানে লিখবে তোমার যে ইন মোস্ট অফ দ্য অ্যাকচুয়াল প্রবলেমস, সারফেস লোডিং causes excess core pressure which may vary both horizontally bracket radial and vertically. Stop. মানে both horizontally and vertically. এখন horizontally মানে কি, আমার এখানে লেয়ার্স আছে, এবার দেখা যাচ্ছে আমার বিল্ডিংয়ে লোড পড়েছে, তাহলে এই লোডটা পড়ার ফলে যখন ক্লে লেয়ারটা যদি আমার এখন কম্প্রেস হতে চাইছে, মানে ওয়াটার বেরোতে চাইছে, তাহলে একে যদি শুধুমাত্র উপরের দিকে নিচের দিকে বেরোতে হয় তাহলে বহু সময়ের ব্যাপার। সেই জন্য আমরা কী করি, দেখা গেলো ড্রিল করলাম, সেখানে স্যান্ড দিয়ে দিলাম, আবার হোল করলাম, স্যান্ড দিয়ে দিলাম। এইভাবে যদি আমরা স্যান্ড পাইল বলি, আমরা স্যান্ড ড্রেনস বলি, এই স্যান্ড ড্রেন যদি ভার্টিক্যাল করে দিই তাহলে কি হবে, একটু আগে যেখানে দেখছিলাম যে ল্যাটারালি কনফাইন, জলটা এই সাইডে যেতে পারবে না, সেটা 1 ডাইমেনশনাল কনসলিডেশনে দেখেছি যে আইদার উপরে বা নিচে যেতে হবে, শুধু ভার্টিক্যাল ডিরেকশন। এখানে কি হবে, যেহেতু আমার স্যান্ড ড্রেনগুলো রয়েছে, তাহলে ক্লে লেয়ারের উপরে প্রেসার করলে সেখান থেকে রেডিয়ালি বা হরাইজন্টালি সেগুলো কোথায় পৌঁছে যাবে, ওই স্যান্ড ড্রেনে পৌঁছে যাবে, এবং সেখান থেকে উপরের দিকে বা নিচের দিকে যেতে পারবে, তাহলে কনসলিডেশন রেটটা অনেক ফাস্টার হবে। তো সেইটারই কি অ্যাপ্লিকেশন একটু লিখে নেবে এখানে, যে
The resulting consolidation will involve horizontal as well as vertical flow নিচে লিখে নেবে যে a more common example of three-dimensional consolidation is that due to installation of vertical sand drains নিচে লিখবে advantage of sand drains to accelerate the rate of settlement bracket লিখবে due to the provision of sand drains in the compressible soil comma most of the settlement will occur during comma and not after construction bracket close second point লিখবে accelerate in the rate of gain in shear strength third advantage লিখবে reduction in the lateral transmission of excess hydrostatic pressure ওকে কমপ্লিট আজকে আমরা এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে দেখা হবে শিয়ার স্ট্রেংথে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমাদের চ্যানেল দেখতে থাকো এর পরবর্তী সময়ে আমরা যে সয়েল মেকানিক্সের ভিডিও করছি হয়ে গেলে আমরা অন্য সাবজেক্টে আবার যাব এখন এখানে আমাদের আর্ট প্রেসার বাকি আছে এবং ফাউন্ডেশন পার্ট বাকি আছে তো তোমরা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার তো অবশ্যই করবে থ্যাংক ইউ